আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের যে হিসাব সম্পর্কিত যে অধ্যায় আছে, ওখান থেকে আমি 100টার অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, অবচয় ড্যাশ এর একটি প্রক্রিয়া। তো অবচয় হলো সাধারণত একটি স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যকে আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ করে যা হয় সেটাই অবচয়, তাই না? মূলত ক্রয় মূল্যটা ভাগ করে দিই, তাই বলা হয়েছে ক্রয় মূল্য বণ্টন প্রক্রিয়া। অবচয় একটি ক্রয় মূল্য বণ্টনের প্রক্রিয়া। পরের প্রশ্ন, অবচয় খরচের সমন্বয়ের ফলে কি কি হয়? তো অবচয়ের দুইটা পক্ষ অবচয় ধার্য করা হলো, একটি হচ্ছে অবচয় আর একটি হচ্ছে পুঞ্জীভূত অবচয়। তো পুঞ্জীভূত অবচয়ের ফলে সম্পদ হ্রাস পায়, অবচয় ধার্যের ফলে সম্পত্তি কমবে, খরচ বৃদ্ধি পাবে। গ নাম্বার সঠিক উত্তর। সম্পত্তি কমবে, খরচ বৃদ্ধি পাবে, গ নাম্বারটি সঠিক উত্তর। কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না? বেতন, কমিশন, ভাড়া এগুলি নগদে পরিশোধ করা যায়, কিন্তু অবচয় তো নগদে পরিশোধ করা যায় না। সেজন্য অবচয়, কুঋণ সঞ্চিতি এগুলির জন্য কোনো নগদ অর্থ ব্যয় হয় না। এটা অনগদ লেনদেন এবং অদৃশ্যমান লেনদেন। পুঞ্জীভূত অবচয় হলো ড্যাশ। পুঞ্জীভূত অবচয় ড্যাশ এ বিপরীত সম্পদ। পুঞ্জীভূত অবচয় কোন জাতীয় হিসাব? একজন শিক্ষার্থী আমাকে ক্লাসে প্রশ্ন করেছিল। তো পুঞ্জীভূত অবচয় হচ্ছে অবচয়ের সমষ্টি। এর দ্বারা আমরা নতুন কোনো সম্পদ ওই টাকা দ্বারা কিনতে পারি নতুনভাবে, সেই জন্য একে বলা হয় বিপরীত সম্পদ। অবচয় নির্ণয়ের মৌলিক বিবেচ্য বিষয় কয়টি, তাই না? মৌলিক বিবেচ্য বিষয় তিনটি। একটা হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য, আয়ুষ্কাল এবং ভগ্নাবশেষ মূল্য, এই তিনটা। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন সম্পত্তির উপরে অবচয় ধার্য করা যাবে, তাই না? যাবে। জমির উপরে অবচয় ধার্য করা যায় না, পণ্যের উপরে যায় না, বিজ্ঞাপনের উপরে, বিজ্ঞাপন সরবরাহের উপরে যায়। ভ্যান গাড়িটা স্থায়ী সম্পদ, আমরা জানি স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করতে হয়, স্থায়ী সম্পদ। তবে জমির উপরে, ভূমির উপরে অবচয় ধার্য করা আবার হয় না স্থায়ী সম্পত্তির মধ্যে, বিষয়টি খেয়াল রাখবো। পুঞ্জীভূত অবচয় হিসেবে সর্বোচ্চ জের কত হতে হবে সম্পত্তির ড্যাশ মূল্যের উপর, সম্পত্তির অবচয় যোগ্য মূল্যের উপর। এখন অবচয় যোগ্য মূল্য হচ্ছে একটা সম্পত্তির মোট মূল্য হতে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে যেটা পায় সেটা অবচয় যোগ্য মূল্য। এবং পুঞ্জীভূত অবচয় বাড়তে 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 সর্বোচ্চ হতে পারে অবচয় যোগ্য মূল্যের সমান, বিষয়টি খেয়াল রাখবো। নিম্নের কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা যাবে না, তাই না? যাবে না কোন সম্পত্তির উপর? এখানে যে কোন স্থায়ী সম্পত্তির উপর? ভূমি, নগদের উপরেও তো অবচয় ধার্য করা হয় না, তাই না? নগদও কিন্তু এখানে হতো। তো যাই হোক, এখানে স্থায়ী সম্পদ দিলে ভালো হতো। ভূমি উন্নয়নের উপর, ভূমির উপর অবচয় ধার্য করা হয় না সাধারণত। অবচয়ের বিবেচ্য তিনটি বিষয় কি কি? আমরা যখন অবচয় ধার্য করি কোন তিনটা বিবেচনা করি, তাই না? ব্যয়, ব্যবহার কাল এবং অবশিষ্ট মূল্য। অবশিষ্ট মূল্য মানে ভগ্নাবশেষ মূল্য। এই যে খ নাম্বারটি সঠিক উত্তর। একটা সম্পত্তি ক্রয় মূল্য, আয়ুষ্কাল এবং ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্যর আর এক নাম অবশিষ্ট মূল্য। তিনটা বিষয় আমরা বিবেচনা করি অবচয় ধার্যের সময়। অবচয় হলো কোনটি? এই যে গ নাম্বারে সম্পদের মূল্য হ্রাসের কারণে, না এটা না, সম্পদের মূল্য হ্রাসের কারণে হতে পারে চলতি সম্পদ হ্রাস, না স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষয়। এই যে স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষয়, এই কারণে সাধারণত অবচয় ধার্য করা হয়। স্থায়ী সম্পদ ব্যবহার হলে যে ক্ষয় হয় সেটাই অবচয়, এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, অবচয় নিচের কোনটির প্রক্রিয়া? তো অবচয়টা মূলত একটি ব্যয় বণ্টন প্রক্রিয়া। ব্যয় বণ্টন প্রক্রিয়া অবচয়টা, মানে সমস্ত আমরা যে অবচয় যোগ্য মূল্য, সাধারণত ব্যয় এর পরিমাণকে আমরা বিভিন্ন বছর দিয়ে ভাগ করে অবচয় পাই, তাই বলা হয় ক্রয় মূল্য বা ব্যয় বণ্টন প্রক্রিয়া অবচয় একটি। জমাকৃত অবচিতি এর আর এক নাম পুঞ্জীভূত অবচয় হলো ড্যাশ বিপরীত সম্পদ।
আচ্ছা, বিপরীত সম্পদ নামে কোনো হিসাব নাই, কিন্তু পুঞ্জীভূত অবচয়টা বিপরীত সম্পদ হিসেবে গণ্য, কারণ সম্পদের বিপরীতে আমরা এটা ফান্ড তৈরি করি, সেজন্য এটি বিপরীত সম্পদ বলা হয়। প্রতি বছর একই পদ্ধতিতে অবচয় নির্ণয় করা হয়, এটি কোনটির সাথে, কোন নীতির সাথে মিল আছে, তাই না? পূর্বের বছরের সাথে মিল রেখে এই বছরের অবচয় ধার্য করব, এটাকে বলা হয় সামঞ্জস্যতা নীতি অনুযায়ী। মানে পূর্বের বছরের সাথে আমি সামঞ্জস্য রেখে অবচয় ধার্য করছি, সেজন্য বলা হয় সামঞ্জস্যতার নীতি অনুযায়ী। সামঞ্জস্যতা, হিসাব বিজ্ঞানের নীতিমালা রয়েছে 5 নম্বর অধ্যায়ে, এগুলি আমরা একটু পড়বো, আরও ভালো বুঝতে পারবো। পরের প্রশ্ন, অবচয় প্রক্রিয়া জড়িত, অবচয় প্রক্রিয়ার সাথে জড়িত কোনটি, তাই না? মূল্যায়নের সাথে, নগদ জমার সাথে, মূল্য নিরূপণের সাথে, না, এই যে ব্যয় বন্টনের সাথে। কারণ অবচয় হলো মূলত একটি ব্যয় বন্টন প্রক্রিয়া, তার সঠিক উত্তর হচ্ছে ব্যয় বন্টনের সাথে। অবচয় ধার্য করা হয় হিসাবের কোন নীতিমালা অনুযায়ী? কারণ এখানে আমাদের একটি নীতি অনুসরণ করে অবচয় ধার্য করা হয়। সুন্দর একটি প্রশ্ন। চলমান প্রক্রিয়ার নীতি, আমাদের হিসাব বিজ্ঞানের যে নীতিমালা রয়েছে 5 নম্বর অধ্যায়ে বিভিন্ন নীতি আছে, তো সাধারণত চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী আমরা এই অবচয় ধার্য করে থাকি। গোয়িং কনসার্ন কনসেপ্ট বলে চলমান সংক্রান্ত নীতিকে। পরের প্রশ্ন, অবচয় কোন ধরনের হিসাব? এটা হচ্ছে সহজ প্রশ্ন, তাই না? অবচয় মুনাফা জাতীয়, এটি ব্যয়, মুনাফা জাতীয় হিসাব অবচয় অবশ্যই। পরের প্রশ্ন, বিপরীত সম্পদ হিসাব প্রতি হিসাবের উদাহরণ কোনটি? বিপরীত সম্পদ বলা হয় অবচয় সঞ্চিত হিসাবকে। আচ্ছা, অবচয় সঞ্চিত হিসাবের আর এক নাম কিন্তু পুঞ্জীভূত অবচয়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে গ নাম্বারে পুঞ্জীভূত আছে, না, এটা পুঞ্জীভূত অবচয় না, এটা কিন্তু পুঞ্জীভূত মুনাফা। অনেকে পুঞ্জীভূত দেখে এটা টিক মারতে পারে, কিন্তু এটা হবে না, বিষয়টি খেয়াল রাখতে হবে। পুঞ্জীভূত অবচয়ের আর এক নাম হচ্ছে অবচয় সঞ্চিতি। পরের প্রশ্ন, অবচয় যোগ্য মূল্য বলতে বোঝায় ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে, যে ক নাম্বারটা সঠিক উত্তর, অর্জন মূল্য, তাই না? গ নাম্বারটি সঠিক হবে, গতে টিক মারা। এটা আমি একটু কারেকশন করে দিই, এই যে আমি একটু কারেকশন করে দিচ্ছি, এটা একটু মিস্টেক আছে, তো কারেকশন করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক পরিশ্রম করে আমি ক্লাসগুলি নিই, আগে প্রেজেন্টেশন তৈরি করি, তারপর পরবর্তীতে দেখাই, যার কারণে আমার অনেক পরিশ্রম হয়। পরের প্রশ্নটি লক্ষ্য করি, অবচয় যোগ্য মূল্য বলতে বোঝায় এই যে অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এটা কেন হবে না, তাই না? ওইটা হবে না, কারণ ক্রয় মূল্যের সাথে আরও অন্যান্য কিছু খরচ থাকে, সেগুলি যোগ করে মোট অর্জন মূল্য হয়। যেমন সংস্থাপন ব্যয়, পরিবহন খরচ, এগুলো যোগ করে অর্জন মূল্য হয়, সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে অবচয় যোগ্য মূল্য হয়। বিষয়টি খেয়াল রাখবো। নিম্নের কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা যায় না? ভূমি। এখানে যেমন দালান কোঠা, অফিস সরঞ্জাম, আসবাবপত্র, যন্ত্রপাতি, কলকবজা সবগুলোর উপর অবচয় ধার্য করা হয়, কিন্তু ভূমি বা জমির উপরে অবচয় ধার্য করা যায় না, বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, নিম্নলিখিত একটি ব্যতীত সবগুলি ব্যয় বন্টন প্রক্রিয়া, তাই না? মানে কোনটি ব্যয় বন্টন প্রক্রিয়া এটা বলতে চাচ্ছে। দারুণ একটি প্রশ্ন। এটা হচ্ছে অবচয়, তাই না? অবচয় সবগুলোই নিম্নে বলছে কোনটি ব্যতীত সবগুলো ব্যয় বন্টন প্রক্রিয়া। অবক্ষয়, অবচয়, শূন্যকরণ, এগুলি সব অবশ্য ব্যয় বন্টন প্রক্রিয়া, কিন্তু অবমূল্যায়ন এইটা ব্যয় বন্টন প্রক্রিয়া না। প্রতি বছর সমান অবচয় হয় কোন পদ্ধতিতে? এটা অনেক শিক্ষার্থী হতে পারবে। বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, তার মধ্যে সরল রৈখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সমান হয়। আচ্ছা, সরল রৈখিক পদ্ধতির আর এক নাম কিন্তু স্থির কিস্তি পদ্ধতি, স্ট্রেট লাইন মেথড বলে, তাই না? উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য কলকবজার অবচয় কোন ধরনের ব্যয়? কলকবজার, আচ্ছা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কলকবজার অবচয়টা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায়। দারুণ একটি প্রশ্ন। আমরা জানি যে অবচয় সাধারণত পরিচালন ব্যয়,
কিন্তু প্রতিষ্ঠানটি যদি প্রোডাকশন কোম্পানি হয়, অর্থাৎ কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, তাহলে সেটি যন্ত্রপাতির অবচয় বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। পরের প্রশ্ন, অবচয় ধার্য করতে হয় ড্যাশ কিসের উপরে? ক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর, বাজার মূল্যের উপর, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর। দারুণ একটি প্রশ্ন, তাই না? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যর উপর ভিত্তি করে আমরা সাধারণত সেখান থেকে এই ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করি, তাহলে এখানে ক্রয় মূল্যটা আমরা কনসিডার করি, তাই ক্রয় মূল্যর উপর অবচয় ধার্য করা হয়, সঠিক উত্তর। পরের প্রশ্ন, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে বিবেচিত হয় না কোনটি? ক্রয় মূল্য, নিঃশেষ মূল্য, নিচে তিনটা বিবেচনা করা হয়। এই যে বার্ষিক মুদ্রাস্ফীতির সূচক, এইটা সরলরৈখিক পদ্ধতিতে এইটা বিবেচনা করা হয় না, অবচয় ধার্যের ক্ষেত্রে এইটা বিবেচনা করা হয় না। পরের প্রশ্ন, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের করতে হলে অবচয় যোগ্য মূল্যের উপর, অবচয় যোগ্য মূল্যের উপর, অবচয় যোগ্য মূল্যের উপর অবচয় ধরতে হয় সরলরৈখিক পদ্ধতিতে, কারণ সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সূত্র হচ্ছে অবচয় যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল, তো অবচয় যোগ্য মূল্যটা কনসিডার করা হয়। পরের প্রশ্ন, সম্পত্তির ব্যবহারিক জীবনকালের মোট যে পরিমাণ মূল্য অবচয় আকারে দেওয়া হয় তাকে কি বলে? মোট যে পরিমাণ মূল্য সেটি হচ্ছে পুঞ্জীভূত অবচয়। সম্পত্তির জীবনকালে আমরা সাধারণত যে মূল্য হ্রাস দেখায় সেটা অবচয়, আর অবচয়ের সমষ্টিকে পুঞ্জীভূত অবচয় বলে। নিম্নের কোনটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের ক্ষেত্রে প্রভাব ফেলে না? লিখিত মূল্য। আচ্ছা, লিখিত মূল্য হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, যাকে বলে বহিমূল্য। তো সরলরৈখিক পদ্ধতিতে বহিমূল্যকে কনসিডার করা, বহিমূল্যকে বিবেচনা করা হয় না। বহিমূল্য বিবেচনা করা হয় বা লিখিত মূল্য বিবেচনা করা হয় ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে, বিষয়টি মনে রাখবো। একটি সম্পত্তির প্রাথমিক মূল্য 10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 1,000 টাকা, কার্যকাল 20 বছর হলে বার্ষিক অবচয়ের হার কত? আচ্ছা, অবচয়ের হার নির্ণয়ের সূত্র হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে এই 100% ভাগ আয়ুষ্কাল 5% হবে, তাহলে 100কে যদি 20 দিয়ে ভাগ করি 5 হয়। আমি আবারও বলছি, সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার হচ্ছে 100কে এই আয়ুষ্কাল দিয়ে ভাগ হবে 20 দিয়ে। আর যদি ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয়ের হার ধার্য করতে বলে তাহলে 200কে আয়ুষ্কাল দিয়ে ভাগ হবে। সরলরৈখিক ক্ষেত্রে 100 ভাগ আয়ুষ্কাল আর এখানে 200 ভাগ আয়ুষ্কাল। ভালো করে লক্ষ্য করি পরের প্রশ্নটি, একটি সম্পত্তির ক্রয় মূল্য 21,000, ভগ্নাবশেষ মূল্য 1,000, আয়ুষ্কাল 5 বছর, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কত? তাই না? এখানে 21,000 থেকে 1,000 বিয়োগ করে 20,000 হয়। 20,000 হচ্ছে আমাদের অবচয়ের যোগ্য মূল্য, তাকে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো সম্ভবত 4,000 টাকা। কীভাবে বের করলাম? 21,000 মাইনাস 1,000 ভাগ 5, এইভাবে। পরের আরও একটি প্রশ্ন, একটি মেশিনের ক্রয় মূল্য 25,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 3,000 টাকা। 25,000 থেকে 3,000 বিয়োগ করে যা হয় তাকে 5 দিয়ে ভাগ করব, তাহলে স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় হবে। স্থির কিস্তি পদ্ধতির আর এক নাম হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। এই 4,400 টাকা হবে। কিভাবে পেলাম? 25,000 থেকে 3,000 বিয়োগ করে 5 দিয়ে ভাগ। নিম্নের কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়? অবচয় ধার্য করা হয় দালান কোঠার উপর। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, কেন ট্রেডমার্ক, প্যাটেন্ট এইগুলির উপরে তো অবচয় ধার্য করা হয় না? এইগুলির উপরে অবচয় ধার্য করা হয় না, এইগুলির উপর এই অবলোপন করা হয়। অবলোপন হচ্ছে অদৃশ্য সম্পত্তির অবচয়, আর ভূমির উপর তো কখনোই অবচয় ধার্য করা হয় না, ভূমি বা জমির উপরে। অদৃশ্যমান সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়াকে কি বলে? অবলোপন বলে। দৃশ্যমান সম্পদের অবচয়কে অবচয় বলে, আর অদৃশ্যমান সম্পদের অবচয়কে অবলোপন বলে, বিষয়টি মনে রাখব। নিচের কোনটি অদৃশ্যমান সম্পত্তি? এখানে যেটা দেখা যায় না, সুনাম, সুনাম, ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইট, তাই না, ইজারা সম্পত্তি,
এগুলো হচ্ছে অদৃশ্যমান স্থায়ী সম্পদ। অদৃশ্যমান স্থায়ী সম্পদ, বিষয়টি মনে রাখবো। ট্রেডমার্ক কোন ধরনের সম্পদ? আচ্ছা, ট্রেডমার্কটা কিন্তু অদৃশ্য সম্পদ এবং স্থায়ী সম্পদ দুইটা হয়। ক এবং গ সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর দেয়া বিশেষ করে সম্ভব হবে না, কারণ দুইটা অপশন উত্তর, প্রশ্ন ভুল ছিল। এই ধরনের প্রশ্নে একটি উত্তর হবে, কিন্তু এখানে দুইটা উত্তর, এই যে কও হবে গও হবে, দুইটাই সঠিক। কারণ ট্রেডমার্ক একদিকে অদৃশ্যমান সম্পদ আর একদিকে স্থায়ী সম্পদ। নিচের কোনটি প্লান্ট সম্পত্তি? আচ্ছা, প্লান্ট হচ্ছে স্থায়ী সম্পদ। প্লান্ট অ্যাসেটস মানে স্থায়ী সম্পদ। কিন্তু এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে প্লান্ট বলতে সরঞ্জামকে বোঝায়, অফিস সরঞ্জাম, তাই না? প্লান্ট অ্যাসেটস মানে স্থায়ী সম্পদ। এখানে স্থায়ী সম্পদ একটি আছে, অফিস সরঞ্জাম, যার আর এক নাম অফিস সরঞ্জাম বলতে পারি। অন্যদিকে মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, অগ্রিম ভাড়া, এগুলি চলতি সম্পদ, এগুলি প্লান্ট সম্পত্তি না, প্লান্ট অ্যাসেট না, এগুলি কারেন্ট অ্যাসেট। সাধারণত কোন সম্পত্তির ওপর অবচয় ধার্য করা হয় না? এই প্রশ্নটা অনেকবার এসেছে। কুমিল্লা বোর্ড 24 সালে এসেছে, বরিশাল বোর্ড 22, ঢাকা বোর্ড 16, তাই না? অবচয় ধার্য করতে হয় না, এটা তোমরা পারবে। তারপরে বলছি, ভূমির উপর অবচয় ধার্য করতে হয় না। ভূমি বা ভূমি উন্নয়ন, জমি, এগুলোর উপর অবচয় ধার্য করতে হয় না। নিচের কোনটি দৃশ্যমান স্থায়ী সম্পত্তি? দৃশ্যমান মানে দেখা যায়। দালান কোঠা, এখানে সবগুলি স্থায়ী সম্পদ, কিন্তু সুনাম, গ্রন্থসত্ব, প্যাটেন্ট এগুলো অদৃশ্যমান স্থায়ী সম্পদ। বাট দালান কোঠা, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, এগুলো হচ্ছে কলকবজা, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ, কিন্তু দৃশ্যমান, দেখা যায়। কোন ধরনের সম্পদের অবলোপন করতে হয়? অবলোপন অলিক সম্পদ, অদৃশ্যমান সম্পদ, এগুলির অবচয়ের পরিবর্তে অবলোপন বলে। অদৃশ্যমান এবং অলিক সম্পদের অবচয়কে অবলোপন বলে, বিষয়টি মনে রাখবো। ব্যবসায় কোন ধরনের সম্পদের অবচয় ধার্য করা হয়? তাই না? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়। অন্যদিকে অস্পর্শনীয় সম্পদ, অলিক সম্পদ, এগুলির উপর অবলোপন করা হয়। আর চলতি সম্পদের উপর তো কখনোই অবলোপনও হয় না, অবচয়ও হয় না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একজন সরকারি কলেজের শিক্ষক। তো সন্ধ্যার পরে মাঝে মাঝে আমি এই অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের অনুরোধে থাকার চেষ্টা করি। তা আজকের ক্লাসটি আমার যারা দেখছো তাদেরকে অনুরোধ করবো, আমার চ্যানেলটি তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, আমি ক্লাস নেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। পরের প্রশ্ন পড়ি। নিচের কোনটি অবচয় ধার্যের অভ্যন্তরীণ কারণ? অভ্যন্তরীণ কারণ এখানে হচ্ছে অপ্রচলন। অভ্যন্তরীণ কারণ নয়, অভ্যন্তরীণ অপ্রচলন। অর্থাৎ সাধারণত অবচয় ধার্যের কারণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল, অর্থাৎ অভ্যন্তরীণ এবং বাহ্যিক। এখানে অপ্রচলনটা হচ্ছে বাহ্যিক কারণ। অন্যদিকে যে সময় অতিবাহিত হয়ে যাওয়া, ব্যবহারজনিত ক্ষয়, নিঃশেষকরণ, এগুলি হচ্ছে অভ্যন্তরীণ কারণ। আর অপ্রচলনটা এটা হচ্ছে বাহ্যিক কারণ। যেসব উপাদান অবচয় নির্ণয়কে প্রভাবিত করে তা হলো ক্রয় মূল্য, তিনটাই হবে এখানে, তিনটাই সঠিক উত্তর। তিনটাই প্রভাবিত করে। অর্থাৎ আমরা যখন সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করি তখন সম্পত্তির ক্রয় মূল্য, আয়ুষ্কাল, ভগ্নাবশেষ মূল্য, তিনটাই আমরা বিবেচনায় আনি। পরের প্রশ্ন, কোন পদ্ধতিতে সম্পদের ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কালের শেষ বছরে বিবেচনা করা হয়? দারুণ একটি প্রশ্ন। ঢাকা বোর্ড 2025 সালে প্রশ্নটি এসেছিল। 2025 মানে কি? কারেন্ট প্রশ্ন, তাই না? আচ্ছা, ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে আমরা যখন অবচয় ধার্য করতে করতে শেষ পর্যায়ে যে যখন যদি 5 বছর আয়ুষ্কাল হয়, 5 বছর শেষে যেটা থাকবে শেষ বছরে, সেটাই ভগ্নাবশেষ মূল্য হিসেবে বিবেচনা করা হয় ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে। বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্নটি লক্ষ্য করি। 43 নম্বর প্রশ্ন। সম্পদের অবচয় ধার্যের অত্যাবশ্যকীয় বিষয় হচ্ছে, এটাও ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল, সম্পদের মোট মূল্য, আনুমানিক আয়ুষ্কাল, ভগ্নাবশেষ মূল্য, তিনটাই সঠিক হবে। কারণ আমরা যখন সম্পত্তির অবচয় ধার্য করি সরলরৈখিক পদ্ধতিতে, তখন আয়ুষ্কাল, ভগ্নাবশেষ মূল্য, সম্পত্তির মোট মূল্য, তিনটাই আমাদের দরকার হয়।
অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয় হলো ড্যাশ, তিনটাই। ক্রয় মূল্যও লাগবে, কার্যকাল আয়ুষ্কালও লাগবে, ভগ্নাবশেষ মূল্যও লাগবে। এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2025 সালে পড়েছে এবং দিনাজপুর বোর্ড 2025 সালে পড়েছে। কত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, তিনটাই উত্তর। 25 সালের প্রশ্নগুলো আমি অন্তর্ভুক্ত করেছি। সম্পত্তির কোন ধরনের মূল্যকে অবচয় বলে? ব্যবহৃত মূল্য। সম্পত্তি ব্যবহার করার ফলে আমাদের যে ক্ষয় হয়, যে মূল্য হ্রাস পায়, তাকে অবচয় বলে। অন্যদিকে বলা যায় অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। কোনটি অবচয়ের বাহ্যিক কারণ? অপ্রচলন। অপ্রচলন এটা কিন্তু এক্সটার্নাল, বিশেষ করে অবচয় ধার্যের কারণ, বাহ্যিক কারণ। আর নিচের গুলি সহ আরও কয়েকটা আছে যেগুলি অভ্যন্তরীণ কারণ। তো অবচয় ধার্যের ক্ষেত্রে কোনগুলি বাহ্যিক, কোনগুলি অভ্যন্তরীণ, এগুলো আমরা একটু বই থেকে জানার চেষ্টা করব, তাহলে আরও সহজ হবে। পরের 47 নম্বর প্রশ্নটি পড়ি। অবচয় একটি, ঢাকা বোর্ড 2024 সালে প্রশ্নটি এসেছিল। অবচয় আন্তঃলেনদেন, ব্যবসায়িক লেনদেন, অনগদ লেনদেন, কোনটা সঠিক? তিনটাই সঠিক হবে, কারণ অবচয় ব্যবসায়িক লেনদেন, আবার এটি দেখা যায় না, সেজন্য আন্তঃলেনদেন এবং অনগদ লেনদেন তিনটাই সঠিক হবে। পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? যশোর বোর্ড 2024 সালে প্রশ্নটি এসেছিল। এটা বিপরীত সম্পত্তি হিসাব। বিপরীত সম্পত্তি হিসাব পুঞ্জীভূত অবচয়, বিপরীত সম্পদ, বিষয়টি মনে রাখবো। যদি অবচয় অতিরিক্ত ধার্য করা হয় তাহলে কি হয়? নেট ইনকাম কমবে, হ্যাঁ কথা সত্য। মালিকানা সত্য কমবে, এটাও সত্য। দায় বাড়বে না, দায় তো বাড়বে না। অবচয় ধার্যের ফলে দায়ের সাথে সম্পর্ক নাই। 1 আর 2 সঠিক। পরের প্রশ্ন, অবচয় হলো অদৃশ্যমান অনগদ, তিনটাই সঠিক। তিনটাই সঠিক। এটি অনগদ লেনদেন, অদৃশ্যমান লেনদেন এবং মূল্য বন্টন প্রক্রিয়াও বলা যায়। অবচয় হচ্ছে ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয় প্রভাবিত করে বিষয়দায় বিবরণীকে করে, আর্থিক অবস্থার বিবরণীতে করে। মালিকানা সত্ত্ব বিবরণীতে অবচয়টা লেখা হয় না। বিষয়দায় বিবরণী পরিচালন ব্যয়, আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ থেকে বাদ দিই। 1 এবং 3 সঠিক উত্তর। অনেকে আবার ভুলে মালিকানা সত্ত্ব বিবরণীতে লিখবে না, মালিকানা সত্ত্ব বিবরণীতে যায়, মূলধনের সাথে নির্লাভ যোগ হয়, উত্তোলন বাদ যায়, এইগুলি যায়, কিন্তু অবচয় যায় না। অবচয় সঞ্চিতি কি জাতীয় হিসাব? এটি একটি বিপরীত সম্পদ বা কন্ট্রা সম্পদ। অবচয় সঞ্চিতি যেটা, অবচয় সঞ্চিতির আর এক নাম কিন্তু পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়, তো পুঞ্জীভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পদ বা একটি কন্ট্রা সম্পদ বলা যায়। কোন সম্পদের অবচয় গণনা করা হয় না? মানে কোনটির উপর অবচয় ধার্য করা যায় না? ভূমি। ভূমি হচ্ছে এমন একটি স্থায়ী সম্পদ, ভূমি, জমি, ভূমি উন্নয়ন, এগুলির দাম কখনো সাধারণত অবচয় এগুলি হয় না, এরও অবচয় হয় না। এর দাম সাধারণত বাড়তেই থাকে, তাই না, কমে না। ভূমির দাম কমেছে, এক্সেপশনাল হতে পারে, কিন্তু ইন জেনারেল সাধারণত কমে না। অবচয়ের কারণ হলো ব্যবহারজনিত ক্ষতি হতে পারে, আনুমানিক ব্যবহারের সময়ের পরিবর্তন, সবগুলি হতে পারে। এগুলি ব্যবহারের বিশেষ করে অবচয় ধার্যের যে কারণগুলি রয়েছে সেগুলি আমরা একটু পড়ব। অবচয় হলো ব্যয় বন্টন প্রক্রিয়া, হ্যাঁ কথা সত্য। স্থায়ী সম্পত্তি বন্টন প্রক্রিয়া। দায় তো হবে না, 3 নম্বরটা হবে না, 1 আর 2 সঠিক। দায়ের সাথে অবচয় সম্পর্ক নাই, দায় হবে না। অবচয় কোন জাতীয় খরচ? মুনাফা জাতীয়। এটা সহজ প্রশ্ন। অবচয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। বরিশাল বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল। একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য পুঞ্জীভূত অবচয়ের মধ্যে পার্থক্য কী? ক্রয় মূল্য এবং পুঞ্জীভূত অবচয়ের পার্থক্য হচ্ছে বহিমূল্য। আচ্ছা, বইমূল্য, বহিমূল্য বা বুক ভ্যালু, লিখিত মূল্য, এগুলো কিন্তু এক কথা। সাধারণত সম্পত্তির মোট মূল্য থেকে বা ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে সম্পত্তির বহিমূল্য বা বুক ভ্যালু বের হয়। অবচয় নির্ধারণের কোনটি বিবেচ্য নয়? রাজশাহী বোর্ড 22 সালে প্রশ্নটি এসেছিল। বাজার মূল্য।
বাজার মূল্য অবচয় ধার্য করার ক্ষেত্রে কনসিডার করা হয় না বাজার মূল্য, অন্যগুলি বিবেচনা করা হয়। বাজার মূল্যের সাথে অবচয় ধার্যের সম্পর্ক নাই। পুঞ্জীভূত অবচয় হিসাবে একটি ড্যাশ, এটা যশোর বোর্ড 22 সালে, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, কতগুলো বোর্ডে প্রশ্নটি এসেছে, তাই না? পুঞ্জীভূত অবচয় হচ্ছে একটি বিপরীত সম্পদ হিসাবে, যে ঘ নাম্বার সঠিক উত্তর। পুঞ্জীভূত অবচয় একটি বিপরীত সম্পদ হিসাব, ঘ নাম্বারটি সঠিক উত্তর। সম্পত্তি দীর্ঘদিন ব্যবহারের ফলে মূল্য হ্রাসকে বলে ড্যাশ, অবচয় বলে। সম্পত্তির ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলে। অবচয় হচ্ছে সাধারণত সম্পত্তির মূল্য হ্রাস। অবচয় যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? অবচয়, অবচয় বলে। পুস্তক মূল্য বই মূল্য বলতে বোঝায়, পুস্তক মূল্য হচ্ছে সম্পদের মোট মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। এই যে গ নাম্বারটি সঠিক হবে। অবচয় একটি ড্যাশ, অদৃশ্যমান ব্যয় বা অদৃশ্যমান লেনদেন, অবশ্যই এটিকে অনগদ লেনদেনও বলে। অবচয় একটি আন্তঃলেনদেন, কারবারি লেনদেন, অনগদ লেনদেন। এই প্রশ্নটি কিন্তু আরও কয়েকবার আসছে, তাই না? 3 নম্বর সঠিক উত্তর। আরও কয়েকবার আসছে প্রশ্নটা, সেখানে ছিল ব্যবসায়িক লেনদেন, এখানে আছে কারবারি লেনদেন। একই প্রশ্ন কিন্তু আরেকবার চেঞ্জ করে দেয়, সেই জন্য আমি বোর্ডের প্রশ্নগুলি সবই দিয়েছি যাতে চেঞ্জ করে দিলেও পারি। অবচয় ধার্যের কারণে হিসাব বিজ্ঞানের কোন নীতির প্রয়োগ ঘটে? মিলকরণ নীতি অনুযায়ী অবচয় ধার্য করা হয়। মিলকরণ নীতি অর্থাৎ আয় ব্যয়ের সাথে মিলকরণ করা হয়, এই নীতির মূল কথা। 67 নম্বর প্রশ্ন বলছে অবচয় ড্যাশ, অনগদ লেনদেন, অদৃশ্যমান লেনদেন, সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া। ঢাকা বোর্ডে 21 সালে প্রশ্নটি এসেছিল, তিনটাই হবে, তিনটাই সঠিক উত্তর। পরের প্রশ্ন, অবচয় হলো আন্তঃলেনদেন, স্থায়ী সম্পত্তির উপর ধার্য করা হয় একটি অনগদ, তিনটাই সঠিক, তিনটাই সঠিক। রাজশাহী বোর্ড 2021 সালে প্রশ্নটি এসেছিল। অবচয় ধার্যের বিবেচ্য বিষয় হলো সম্পদের ক্রয় মূল্য, ভগ্ন, তিনটাই ক্রয় মূল্য, ভগ্নাবশেষ মূল্য, আয়ুষ্কাল, তিনটাই বিবেচনা করা হয়। অবচয় একটি নগদ খরচ না, নগদ খরচটা হবে না, নিচের দুইটা হবে। অনগদ লেনদেনও হবে, মুনাফা জাতীয় খরচও হবে, কিন্তু নগদ খরচ হবে না। 2 এবং 3 সঠিক উত্তর। অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া, 1 এবং 3 সঠিক উত্তর। মূলধন জাতীয় ব্যয় এটা সঠিক না, এটা অবচয়, এটা অবচয়ের মূলধন জাতীয় ব্যয় না। 1 এবং 3 সঠিক উত্তর। অতিরিক্ত অবচয় ধার্য করা হলে নিট মুনাফা কমবে, কথা সত্য। মালিকানা সত্ত্ব কম দেখাবে, এটাও সত্য। নিট মুনাফা কমলে মালিকানা সত্ত্ব কমবে। নিট মুনাফা বেশি দেখাবে, এটা ঠিক না। এই যে খ নাম্বারটা, 3 নাম্বারটা ঠিক না। তাহলে 1 এবং 2 সঠিক উত্তর। পরের প্রশ্ন লক্ষ্য করি। অবচয় হলো সম্পত্তির মূল্যায়ন প্রক্রিয়া, সম্পত্তির মূল্যায়ন প্রক্রিয়া, এটা হবে না। 3 নাম্বারটা সঠিক না, উপরটা এবং নিচেরটা, 2 নাম্বারটা সঠিক না। 1 এবং 3 সঠিক। পরের প্রশ্ন, অবচয় কোন ধরনের হিসাব, তাই না? অবচয় তো বিপরীত সম্পদ, কিন্তু এইখানে বিপরীত, অবচয়টা ব্যয়, অবচয় পুঞ্জীভূত অবচয়টা বিপরীত সম্পদ, একটু মিস্টেক হয়েছে, তাই না? 74 নম্বর প্রশ্নে বলেছে অবচয় কোন ধরনের হিসাব। ময়মনসিংহ বোর্ডে 21 সালে প্রশ্নটি এসেছিল। অবচয় হচ্ছে ব্যয় বা খরচ, মুনাফা জাতীয় ব্যয়। স্থায়ী সম্পদের মূল্যকে আনুমানিক আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত ভিত্তিতে বন্টন করার পদ্ধতিকে কি বলে? অবচয় বলে। অবচয় হচ্ছে একটি বন্টন প্রক্রিয়া, ব্যয় বন্টন প্রক্রিয়া।
সম্পত্তির আয়ুষ্কাল দিয়ে সম্পত্তিকে ভাগ করে অবচয় পায়। কন্টাস সম্পদ কোনটি? পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়ের আরেক নাম কন্টাস সম্পদ বা বিপরীত সম্পদ। কোনটি বিপরীত সম্পদ? কিছুক্ষণ আগে বললাম পুঞ্জীভূত অবচয়। আচ্ছা, এই প্রশ্নটি যশোর বোর্ড 2024 সালে এবং চট্টগ্রাম বোর্ড 19 সালে পড়েছিল। অবচয় নির্ধারণের বিবেচ্য বিষয় সিলেট বোর্ড 19 সালে প্রশ্নটি এসেছিল। ক্রয় মূল্য বা বাজার মূল্য ধরা হয় না, বাজার মূল্যটা অবচয় ধার্য করার সময় আসে না। 1 এবং 3 সঠিক। অতিরিক্ত অবচয় ধার্য করা হলে সম্পত্তি কম হয়, মালিকানা সত্ত্ব কম হয়, আয় বেশি হয়, এটা ঠিক না। 1 আর 2 সঠিক। 1 এবং 2 সঠিক। অবচয় ধার্য করা বেশি হলে খরচ বেশি হয়, খরচ বেশি হলে আয় সম্পদ কম থাকে, মালিকানা সত্ত্ব কম থাকে। একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে কি বলে? ক্রয় মূল্য আর পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে বলে বহিমূল্য বা বইমূল্য। বহিমূল্য বলে, বইমূল্য বলে। ইংরেজি হচ্ছে বুক ভ্যালু, বুক ভ্যালু। ভগ্নাবশেষ মূল্যকে কি নামে অভিহিত করা হয়? ভগ্নাবশেষ মূল্যকে বলা হয় আয়ুষ্কাল শেষে নগদ প্রাপ্তি। মানে একটা সম্পদের আয়ুষ্কাল শেষে আমরা যে নগদ টাকায় বিক্রি করতে পারবো, যত টাকা উদ্ধার করতে পারবো, সেটাকে উদ্ধার মূল্যও বলা হয়। আবার ভগ্নাবশেষ মূল্যর আরেক নাম উদ্ধার মূল্য। পরের প্রশ্ন, পুস্তক মূল্য কি? ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। পুস্তক মূল্যর আরেক নাম হচ্ছে এই বহিমূল্য, বুক ভ্যালু, ইংরেজিতে বলে বুক ভ্যালু। অবচয় ধার্যের উদ্দেশ্য হচ্ছে ব্যয় বন্টন করা, ঠিক আছে। লাভ ক্ষতি নির্ণয় করে, এটাও ঠিক আছে। সঠিক কর দায় নির্ণয়, সবগুলাই সঠিক। অবচয় সঠিকভাবে নির্ণয় করলে আমাদের ট্যাক্স এর পরিমাণও সঠিকভাবে নির্ণয় করা যায়। স্থায়ী সম্পত্তির পুস্তক মূল্য নির্ণয়ের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক? স্থায়ী সম্পত্তির আমরা যখন পুস্তক মূল্য নির্ণয় করব, পুস্তক মূল্যর আরেক নাম হচ্ছে বহিমূল্য। তো পুস্তক মূল্য হচ্ছে এই যে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ঘ নাম্বারটা সঠিক। ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ঘ নাম্বার সঠিক। কতগুলো বোর্ডে এসেছে দেখি প্রশ্নটা? অনেকগুলো বোর্ডে এসেছে। ক্রমযোজিত অবচয় কোন ধরনের হিসাব? আচ্ছা, ক্রমযোজিত অবচয়ের আরেক নাম কিন্তু পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় তো কন্টা সম্পত্তি বা বিপরীত সম্পত্তি। অবচয় কোন ধরনের লেনদেন? অনগদ, অদৃশ্যমান, না। ধারে লেনদেন হবে না। 1 এবং 2 সঠিক উত্তর। ধারে লেনদেন না। জনাব বাসার কারবারে এই 20,000 টাকা দিয়ে একটি ক্রয় করে বার্ষিক অবচয় 1,000 টাকা হলে অবচয়ের হার কত? অবচয়ের হার 5%। কীভাবে 5% হলো? এই 1,000কে এই 20,000 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ, মানে মোট অবচয় বার্ষিক অবচয়কে যদি আমরা ক্রয় মূল্য দিয়ে ভাগ করে, এই জিনিস আমি করে দেখিয়ে দিছি। এই 1,000কে 20,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ, তো 100 দিয়ে গুণটা আগে করেছি পার্সেন্টেজ নির্ণয়ের জন্য। কোনটি অনগদ লেনদেন? অনগদ বা অভ্যন্তরীণ লেনদেন, অদৃশ্যমান লেনদেন, অবচয়। ডেপ্রিসিয়েশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? রাজশাহী বোর্ড 15 সালে প্রশ্নটি এসেছে। ডেপ্রিসিয়েশন শব্দটি ডেপ্রিসিয়াম, এই যে গ নাম্বারটি সঠিক উত্তর। বানানটা খেয়াল রাখতে হবে। এই ডেপ্রিসিয়াম শব্দ থেকে ডেপ্রিসিয়েশন শব্দটি এসেছে। ডেপ্রিসিয়েশনের বাংলা অর্থ হচ্ছে অবচয়। অবচয় ধার্যের কারণ সামঞ্জস্যতা, নীতি, কর, দায়, সাশ্রয়, সম্পত্তি প্রতিস্থাপন। 3টাই সঠিক উত্তর। 3টাই সঠিক উত্তর। নিচের কোনটি অনগদ লেনদেন? অনাদায় এই যে এই অপচয় বা অবলোপন। স্থায়ী সম্পত্তির অবলোপন, অবচয়, কুঋণ, এগুলি সব অনগদ লেনদেন। বাট কুঋণ পুনরুদ্ধার করা হলো অনাদায় পাওনা, এটা তো টাকাটা পেলাম, এটা নগদ। এবং নিচেরগুলি নগদে করা যায়। স্থির পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য আর এই আনুমানিক আয়ুষ্কাল। বহিমূল্যটা ধরা হয় না।
সম্পত্তির বইমূল্য ধরা হয় ওই ক্রমহ্রাসমানের ক্ষেত্রে। অবচয় ধার্য করা হয় স্থায়ী সম্পত্তির উপর, অস্পর্শনীয় সম্পত্তির উপর, চলতি সম্পত্তির উপর ধরা হয় না। 1 আর 3 সঠিক উত্তর। সাফওয়ান ট্রেডার্স একটি মেশিনের আয়ুষ্কাল 10 বছর, বার্ষিক 20,000 টাকা হলে ভগ্নাংশ হলো 10,000 টাকা হলে ক্রয় মূল্য কত? দারুণ একটি প্রশ্ন। এই 20,000 টাকা যে বার্ষিক অবস্থায় ওকে 10 দিয়ে ভাগ করতে হবে, সরি 10 দিয়ে গুণ করব। মানে 1 বছরের অবস্থায় 20,000 টাকা হলে 10 বছরের অবস্থায় 2 লাখ টাকা, তার সাথে 10,000 আবার যোগ হবে, ভগ্নাংশ শেষ মূল্য 2,10,000 উত্তর হবে। এই যে আমি নিচে করিয়ে দেখিয়েছি, বার্ষিক অবচয় গুণ আয়ুষ্কাল প্লাস ভগ্নাংশ শেষ মূল্য, এটা হচ্ছে সূত্র ক্রয় মূল্য নির্ণয়ের। অর্থাৎ 1 বছরের অবচয়কে 10 বছর দিয়ে গুণ করলে 10 বছরের মোট যে টাকা হয় তার সাথে আবার ভগ্নাংশের যোগ হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 100 পর্যন্ত আলোচনা করব ইনশাল্লাহ। চেকে 20,000 টাকার কল কবজা ক্রয়, এর পরিবহন খরচ এত টাকা, এর মেশিনটি কত টাকার দ্বারা ডেবিট করতে হবে, সবগুলি যোগ হবে। 20,000 আর 2,000, 22,000 আর 500 সব যোগ করে ডেবিট হবে। 22,500 টাকা উত্তর। এই যে আমি নিচে দেখিয়ে দিয়েছি, 22,500 টাকা উত্তর, নিচে সমাধান করে দেখিয়েছি। চেকে পণ্য ক্রয় এত টাকা, পরিবহন এত টাকা, সব যোগ করে একবারে সম্পত্তি হিসাবে বা মেশিন হিসাবে ডেবিট হবে। যোগ করে কত হবে? যোগ করে সম্ভবত 10,900 টাকা হয়। সব যোগ করে 10,900 টাকা হয়। যন্ত্রপাতি এত, সংস্থাপন ব্যয় এত, এটাও সব যোগ হবে। সব যোগ করে সম্ভবত 40,000 টাকা হয়। আমরা একটা সম্পদ যখন কিনবো না, তার সাথে সংস্থাপন ব্যয়, পরিবহন খরচ সব যোগ করে সম্পদের নামে ডেবিট করতে হয়। যেমন কল কবজা ক্রয় করার সময় যদি এগুলি সব থাকে, সংস্থাপন ব্যয়, বহন খরচ, এগুলো যোগ করে একবারে যাবতীয় করবো কল কবজা ডেবিট, নগদান ক্রেডিট। ট্রাক এখানে বলছে বার্ষিক অবচয়ের হার কত? অবচয়ের হার হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল। এখানে তো আয়ুষ্কাল দেয়া নেই, তাহলে কীভাবে করতে হবে? ভালো করে পড়ি প্রশ্নটা। 60,000 টাকার প্রশ্ন দিয়ে ক্রয় করা হয়েছে, ব্যবহারযোগ্য অবশিষ্ট মূল্য 12,000 টাকা। তাহলে এই 60,000 থেকে 12,000 দিয়ে বিয়োগ করব, বিয়োগ করে হবে 48,000 টাকা। এবার মাসিক অবচয় 1,000 টাকা হলে বার্ষিক কত হবে? 1,000কে 12 দিয়ে গুণ করব, গুণ করে যা হবে তাকে 48,000 থেকে ভাগ করে 100 দিয়ে গুণ। এই যে আমি নিচে দেখিয়ে দিলাম, 1,000 × 12 যা হবে তাকে 48,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব, 25% উত্তর হবে। 25%, খ নাম্বারটি সঠিক উত্তর। বেঙ্গল লিমিটেডের 1 লক্ষ টাকার সম্পদ ক্রয় করে এত তারিখে ব্যবহার উপযোগী করা হয়, ব্যয় 10,000 টাকা হলে, সম্পত্তি 10,000 টাকা হলে বছর শেষে 2000 সালের অবচয় কত? 2000 সালের অবচয় হবে ওই 1 লক্ষর সাথে 10,000 যোগ করে মোট হচ্ছে আমাদের 1,10,000, তাকে 10 দিয়ে ভাগ করে যা হবে সেটাকে আবার 6 মাসের অবচয় কত হবে দেখতে হবে। 5,000 এতটাই যে আমি নিচে দেখিয়ে দিলাম। এই যে 10 দিয়ে ভাগ করে যা হয় তারা অর্ধেক হবে, 5,499 টাকা। 5,500 টাকা দিলেই হতো, ঝামেলা 1 টাকা কম, তাই না? 100তম প্রশ্নটি আজকের আলোচনার। যন্ত্রপাতির জের এত, এত টাকা, এত টাকা। যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল 20,000 টাকা, অবচয় সঞ্চিতি 5,000 টাকা, বিক্রি করা হয়েছে 13,000 টাকায়। প্রশ্ন হচ্ছে যন্ত্রপাতির জের কত? দারুণ একটি প্রশ্ন। আচ্ছা, যন্ত্রপাতির জের নির্ণয় সূত্র হচ্ছে প্রারম্ভিক যন্ত্রপাতি যোগ যন্ত্রপাতি ক্রয় মাইনাস বিক্রয়, তাই না? বিক্রয় কিন্তু 20,000 টাকা ধরতে হবে, ক্রয় মূল্য যেটি ছিল। তাহলে 80,000-এর সাথে 40,000 যোগ করে 20,000 বিয়োগ করে যেটা হবে সেটা। এই যে আমি নিচে দেখিয়ে দিয়েছি, 1 লক্ষ টাকা উত্তর। এখানে বলেছি স্থায়ী সম্পত্তির অর্জন মূল্যকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। অর্জন মূল্য বলতে কোনো সম্পত্তি ক্রয় বোঝায়, মূলধন জাতীয় ব্যয় হবে। দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা ইত্যাদি স্থায়ী সম্পত্তির উপর অবচয় নির্ণয়ের জন্য কোনটি সবচেয়ে বেশি উপযোগী আর কি? যশোর বোর্ড 25 সালে প্রশ্নটা এসেছিল। ক্রমহ্রাসমান-জের পদ্ধতি। ক্রমহ্রাসমান-জের পদ্ধতিটা সবচেয়ে পারফেক্ট, কারণ যখন নতুন নতুন থাকে তখন বেশি অবচয় ধরা হয়, পরে আস্তে আস্তে কমে যায় অবচয় ক্রমান্বয়ে, যাকে বলা হয় ক্রমহ্রাসমান-জের পদ্ধতি। 100 নম্বর প্রশ্ন। বেঙ্গল লিমিটেড 1 লক্ষ টাকা একটি সম্পদ ক্রয় করে, সম্পত্তিটি এই 30/6 তারিখে উপযোগী করা হয়, আরও ব্যয় হয় 10,000 টাকা।
প্রশ্ন হচ্ছে এই আয়ুষ্কাল যদি 10 বছর হয় 2000 সাল শেষে অবচয় কত হবে? 2000 সালের 6 মাসের অবচয় হবে, যে 30/6 আছে সেই জন্য। হিসাব করব কিভাবে? এই 1 লক্ষ যোগ 10 মোট আরও যে ব্যয় হলো সেটা যোগ করে 1,10,000-কে আয়ুষ্কাল 10 দিয়ে ভাগ করে যা হয় 11,000 টাকা, সেটি 1 বছরের। তাকে 2 দিয়ে ভাগ করে আবার 6 মাসের হবে 5,500 টাকা। 5,500 টাকা এই যে আমি নিচে বের করে দেখিয়েছি। 6 মাসের অবচয় 5,500 টাকা, অর্ধেক। একটি দীর্ঘমেয়াদী মেশিনের ক্রয় মূল্য 50,000 টাকা, পুঞ্জীভূত অবচয় 20,000 টাকা, 18,000 টাকায় বিক্রি করা হলে লাভ বা ক্ষতি হবে কী হবে দেখতে হবে। আচ্ছা, এই সম্পত্তির 50,000 থেকে 20,000 বাদ দিয়ে 30,000 টাকা বহিমূল্য। 30,000 টাকার মেশিন যদি আমি 18,000 টাকায় বিক্রি করি, 12,000 টাকা লস। এই যে নিচে দেখিয়ে দিলাম, 12,000 টাকা ক্ষতি হবে। কিভাবে হবে? 50 থেকে 20,000 বাদ দিয়ে 30,000 টাকা হয় মেশিনের মূল্য, কিন্তু বিক্রি করছি 18,000 টাকায়, কমে বিক্রি করছি, অর্থাৎ 12,000 টাকা লস। মহুয়া এন্টারপ্রাইজ 1 জুলাই তারিখে একটি মেশিন ক্রয় করে, যার অবশিষ্ট মূল্য 500, তাই না? তো অবচয় কত হবে? এই 20,000 থেকে 500 বিয়োগ করে যা হয়, তাকে 5 দিয়ে ভাগ করে যা হয় তার অর্ধেক হবে। এই যে 1,900 হবে, 1,950। কীভাবে হবে? 20,000 থেকে 500 বিয়োগ করে যা হবে তাকে 5 দিয়ে ভাগ করে 1 বছর হয়, তার আবার অর্ধেক। পরের প্রশ্ন, একটি কলকবজার ক্রয় মূল্য 80,000 টাকা, ব্যবহারজনিত আয়ুষ্কাল হচ্ছে কত? 10 বছর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কত? সহজ, 80,000 থেকে 10,000 বিয়োগ করে 10 দিয়ে ভাগ, 7,000 হবে। 80,000 থেকে 10,000 বিয়োগ করলে 70,000 হয়, তাকে 10 দিয়ে ভাগ, সহজ। 10% হারে 25,000 টাকার কৃত মেশিনের পুঞ্জীভূত অবচয় 15,000 টাকা হলে মেশিনের ক্রয় মূল্য, মেশিনটি ক্রয় করা হয় কত বছর আগে, এটা বলতে চাচ্ছি। দারুণ একটি প্রশ্ন। আচ্ছা, 1 বছরের অবচয় কত? 25,000-এর 10% 2500, তাহলে 2500 দিক দিয়ে যদি আমি 15,000-কে ভাগ করি, এই যে 15,000 মোট অবচয়, তাকে যদি 2500 1 বছরের অবচয় দিয়ে ভাগ করি তো 6 বের হবে। অর্থাৎ 1 বছরের অবচয় যদি 2500 হয়, 6 বছরের অবচয় এই 15,000 টাকা। মেশিনটি 6 বছর আগে কেনা হয়েছে। একটি মেশিন 20,000 টাকা ক্রয় করা হলে আয়ুষ্কাল 5 বছর, অবচয়ের হার কত? অবচয়ের হার সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় সূত্র হচ্ছে 100/5, 100 ভাগ আয়ুষ্কাল, তাই না? তাহলে 100-কে 5 দিয়ে ভাগ করলে 20% হবে। অর্থাৎ 100-কে 5 দিয়ে ভাগ করলেই এই সরলরৈখিক পদ্ধতিতে আয়ুষ্কাল হয়। আর যদি ক্রমহ্রাসমানজের পদ্ধতি বলে তাহলে 200 ভাগ আয়ুষ্কাল হয়। এখানে সরলরৈখিক ধরবো আমরা, কারণ এখানে 40% নাই। 2 বছর পূর্বে 10,000 টাকার একটি মেশিন ক্রয় করা, আয়ুষ্কাল 5 বছর, বর্তমান মেশিনটি 9,000 টাকায় বিক্রি করে হলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে, অবশ্যই লাভ হবে। 5 বছর আয়ুষ্কাল মানে কি? প্রতি বছরের অবচয় হচ্ছে 2,000, তা 2 বছর চলে গেলে 10,000 থেকে 2 বছরের অবচয় বাদ দিয়ে থাকে 6,000। 6,000 টাকার মেশিন বিক্রি করছি 9,000 টাকায়, তো 3,000 টাকা লাভ। 3,000 টাকা লাভ। বার্ষিক 10% হলে 1,20,000 টাকার মেশিনের 1 মাসের অবচয় কত? তাহলে 1,20,000 টাকার 10% 12,000 টাকা। 12,000 টাকা কিন্তু গ নম্বরে আছে, এটা হবে না, হবে কত? 1,000 টাকা। কীভাবে হলো? এই 1,20,000 টাকার 10%-কে যা হবে তাকে আবার 12 দিয়ে ভাগ করতে হবে। 12,000 টাকা হয়, পার্সেন্টেজ কেটে তাকে 12 দিয়ে ভাগ করে 1 মাসের 1,000 টাকা হবে। অনেকে ভুলে কিন্তু এই 1,20,000 টাকার উপরে 10% হিসেব করে 12,000 টাকার টিক চিহ্ন দিবে। আসবাবপত্রের ক্রয় মূল্য 2 লক্ষ টাকা, পরিবহন, ভ্যাট, তৃতীয় বছরের অবচয় কত? সরলরৈখিক পদ্ধতিতে সবগুলি যোগ হবে, সবগুলি যোগ করে হবে 2,50,000, তার 10%। পরের প্রশ্নটি লক্ষ্য করি। 108 নম্বর প্রশ্নে বলেছে এত টাকা একটি মেশিন কিনে পরিবহন ও ভ্যাট দুইটা যোগ করে 2,40,000 টাকা। 2,40,000-এর 10% 24,000। 24,000 উত্তর হবে। সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সমান হয়, তৃতীয় বছরের অবচয় যা ও প্রথম বছরের অবচয় তাই 24,000 হবে উত্তর। যন্ত্রপাতির ক্রয় মূল্য 50,000 টাকা, আমদানি সংস্থাপন সব যোগ করে যা হয় তার 10%।
সব যোগ করে হয় 60,000, 60,000-এর 10% 6,000 টাকা অবচয়। এটা সহজ ছিল, তাই না? এটা সহজ। 1/8 তারিখে এত টাকার একটি মেশিন ক্রয় করে সংস্থাপন ব্যয় এত টাকা, 20% অবচয়। প্রশ্ন হচ্ছে অবচয় কত হবে, তাই না? সহজ। 6,50,000 আর 25,000 যোগ করে যা হয় তার 20% হিসেব করে 1,35,000 টাকা হবে। এই দুটো যোগ করে যা হয় তার উপর 20% কাটতে হবে। সহজ ছিল। একটি সম্পত্তির মূল্য 25,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 1,000 টাকা। তাহলে এটি থেকে এটা বিয়োগ করে 24,000-কে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 200 হবে, তাই না? কীভাবে 200 হবে? এই মাসিক অবচয় বলেছে, মাসিক। আবারও বলছি, 24,000-কে 10 দিয়ে ভাগ করলে হয় 2,400, 1 বছরের অবচয়। এই 2,400 উত্তর হতো যদি মাসিক না বলতে, কিন্তু মাসিক অবচয় বলেছে না, সেই জন্য 2,400-কে আবার 12 দিয়ে ভাগ করে 200 টাকা হবে। মাসিক বলে প্যাঁচটা লাগাইছে, খেয়াল রাখতে হবে বিষয়টা। অবচয় ধার্যের সরলরৈখিক পদ্ধতি সম্পর্কে কোনটি সত্য নয়? মুদ্রাস্ফীতি বিবেচনা করা হয় না, এই যে এইটা, অবচয়ের হার নির্ণয় করা সম্ভব নয়। অবচয়ের হার নির্ণয় করা সম্ভব নয়, এই কথাটি সত্য না, কারণ অবচয়ের হার নির্ণয় করা যায়, তাই না? অবচয়ের হার নির্ণয় করা যায়, কিন্তু এখানে বলেছে সম্ভব নয়, কথাটা সত্য না। এখানে বলেছে সত্য নয় কোনটি, গ নাম্বারটা সত্য নয়, কারণ অবচয়ের হার নির্ণয় করা যায়। নিচের কোনটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের প্রভাব ফেলে না? উৎপাদন ক্ষমতা, বহিমূল্যটা সরলরৈখিক পদ্ধতিতে প্রভাব ফেলে না। বহিমূল্য প্রভাব ফেলে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে, বহিমূল্যের উপর অবচয় ধার্য করা হয়। বহিমূল্য বা অবলিখিত মূল্য বলতে বোঝায় ক্রয় মূল্য বা অবচয়। কোন জায়গায় আছে? এই যে গ নাম্বারটি সঠিক। ক্রয় মূল্য ভাগ পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি। ক্রয় মূল্য বাদ পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি। অবশ্য অনেকে আবার এই যে ক্রয় মূল্য বাদ অবচয় ক্লিক করবে, অবচয় হবে না, পুঞ্জীভূত অবচয় হবে বা অবচয় সঞ্চিতি হবে। পুঞ্জীভূত অবচয়ের আর এক নাম অবচয় সঞ্চিতি। যে অবচয় পদ্ধতি ব্যবহার করে জীবনকাল বাৎসরিক খরচ ক্রমান্বয়ে হ্রাস পায়, সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান পদ্ধতি। ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় প্রথম বছরে যা হয় পরের বছর তার চেয়ে কম হয়, এরকম ক্রমান্বয়ে হ্রাস পায়। ভগ্নাবশেষ মূল্য বাদ না দিলে অবচয় নির্ণয় করা হয় কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ যায় না অবচয় নির্ণয়ের সময়। ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় ধার্য করতে হলে বহিমূল্যের উপর ধরতে হবে, প্রতি বছর বহিমূল্যের উপর অবচয় ধরতে হবে। ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে নিচের কোনটি অপ্রয়োজনীয়? এই যে ভগ্নাবশেষ মূল্য, কারণ ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ যায় না, তাই ভগ্নাবশেষ মূল্যের এখানে কোনো গুরুত্ব নাই। ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে প্রতি বছর অবচয় ধরতে হয় পুস্তক মূল্যের উপর, মানে বহিমূল্যের উপর আর কি। পুস্তক মূল্য বলতে বোঝায় অবচয় বাদ দেওয়ার পরে যা থাকবে সেই তার উপর। পরের প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি অবচয় ধার্যের পদ্ধতি না? তো এইখানে সরলরৈখিক আছে, ক্রমহ্রাসমান আছে, বার্ষিক, সময় কিস্তি আছে। এই যে উদ্ঘাটনমূলক পদ্ধতি, এটা কিন্তু পদ্ধতি না। উদ্ঘাটনমূলক পদ্ধতি নামে কোনো পদ্ধতি অবচয় ধার্যের ক্ষেত্রে নাই। পরের প্রশ্ন, কোন পদ্ধতিতে অবচয় ধার্যের অবচয় যোগ্য মূল্য প্রয়োজন হয় না? এই যে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য যেহেতু বাদ দিতে হয় না, সরাসরি মোট ক্রয় মূল্যের উপর অবচয় ধরলেই হয়। পরবর্তী প্রশ্ন, একটি প্রতিষ্ঠানে 30,000 টাকা একটি যন্ত্র ক্রয় করে ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। 30,000 থেকে 5,000 বিয়োগ করে কত হয়? না, 5,000 বিয়োগ হবে না, কারণ ক্রমহ্রাসমান যে বলেছে না
তাই সরাসরি 30,000-এর উপর 20% হবে, হিসেব করে 6,000 হবে। এখানে কিন্তু 30,000 থেকে 5,000 বিয়োগ হবে না। কারণটা কি? কারণ সরাসরি 20% ধরতে হবে 30,000-এর উপর। এটি যেহেতু ক্রমহ্রাসমানজের পদ্ধতি, সেজন্য ভগ্নাংশের মূল্য বাদ যায় না ক্রমহ্রাস মানে। পরের প্রশ্ন, 88,000 টাকায় একটি যন্ত্র ক্রয় করে 7 বছর কার্যক্রম থাকবে, আয়ুষ্কাল 7 বছর, 4,000 টাকা হলে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার কত? আচ্ছা, দ্বিগুণ ক্রমহ্রাসমান আর ক্রমহ্রাসমান একই অর্থে ব্যবহার করা হয়। ক্রমহ্রাসমান জের হার নির্ণয়ের নিয়মটি হচ্ছে এই 100%, 200% ভাগ 7, মানে 200% ভাগ আয়ুষ্কাল, 28.57 হবে। 200% ভাগ আয়ুষ্কাল, অর্থাৎ 200-কে 7 দিয়ে ভাগ করলে বের হবে। এটা ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে 200-কে আয়ুষ্কাল দিয়ে ভাগ হয়। বিষয়টি মনে রাখবো, অবশ্যই বারবার বলছি। একটি প্রতিষ্ঠান 3200 টাকা একটি যন্ত্র ক্রয় করে 25% অবচয় যদি ধার্য করে, 3200-র 25% হচ্ছে 800। দ্বিতীয় বছরের অবচয় কত হবে? দ্বিতীয় বছরের অবচয় শেষে বাকি মূল্য কত হবে? অর্থাৎ এই 3200 থেকে একবার 25% বাদ যাবে, বাদ দিয়ে থাকবে 2400, তার উপরে আবার 25% বাদ দিয়ে থাকবে 1800। দুইবার 25% করে বাদ যাবে এই 3200 থেকে। দুইবার, একবার 25% বাদ দিব 800, আবার 25% বাদ দিব 600 টাকা, তাহলে এটা হবে। একটি যন্ত্রের ক্রয় মূল্য 10,000 টাকা, আয়ুষ্কাল 20 বছর হলে তৃতীয় বছরের অবচয়ের পরিমাণ কত? ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে প্রথমে 10,000 টাকা, আচ্ছা 20 বছর হলে, আয়ুষ্কাল যদি 20 বছর হয়, তাহলে অবচয়ের হার হবে 200% ভাগ 200 ভাগ 20, 10%। তাহলে 1,000 থেকে প্রথম 2 বছরের অবচয় বাদ দিয়ে তার উপরে যা থাকবে, 8,100 থাকে, তার উপরে 10% ধরলে সম্ভবত 810 টাকা হবে। এই যে আমি নিচে দেখিয়ে দিলাম, এই যে পরপর 3 বছরের অবচয় কাটতে হবে, শেষেরটা হবে উত্তর। আসবাবপত্রের বানান ভুল আছে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলছে একটি যন্ত্রের ক্রয় মূল্য 10,000 টাকা, 20 বছর আয়ুষ্কাল। তো ক্রমহ্রাসমানজের পদ্ধতি অবচয়ের হার নির্ণয় করতে হলে 200-কে এই 20 দিয়ে ভাগ করে 10% হচ্ছে আয়ুষ্কাল। তাহলে হিসাব করতে হবে আমাদের, এই 10,000 থেকে একবার 10% বিয়োগ করব, যা থাকবে তার থেকে আবার 10% বিয়োগ করব, যা থাকবে তার উপর 10% কাটলে 810 টাকা হবে। অর্থাৎ 2 বার 10% করে বাদ দিয়ে যা থাকবে, তৃতীয়বারটা আমাদের এই তৃতীয় বছরের অবচয় হবে। আসবাবপত্রের ক্রয় মূল্য 20,000 টাকা, পরিবহন, ভ্যাট সব আছে, 10% অবচয় ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় কত? এই সব যোগ করে হচ্ছে 24,000। 24,000 থেকে পরপর 2 বার অবচয় বাদ দিয়ে তৃতীয় বছরের অবচয় হবে 1,944 টাকা। ওই আগেটার মতো পরপর 2 বার অবচয় বাদ দিয়ে যা থাকবে তার উপরে অবচয় পার্সেন্টেজ কেটে যেটা হবে। একটি মেশিনের ক্রয় মূল্য 8,000 টাকা, সংস্থাপনার ক্রয় মূল্য যোগ করে 11,000 টাকা। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে 10% অবচয় ধার্য করা হলে দ্বিতীয় বছরের অবচয় কত? দ্বিতীয় বছরের অবচয় ধার্য করতে হলে প্রথম বছরের যে অবচয় হয় সেখান থেকে ক্রমহ্রাসমানজের পদ্ধতি, তাই না? এই যে ভালো করে লক্ষ্য করি, 11,000 টাকার দাম ছিল মোট, সেখান থেকে প্রথম বছরের অবচয় 3300 বিয়োগ করব। 3300 কীভাবে? যা থাকবে তার উপরে 900। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, 8,000 আর 3,000 যোগ করে 11,000 হয়। 11,000-এর উপর 10% কেটে প্রথম বছরের অবচয় 1100, আর সে 1100 বাদ দিয়ে যা থাকে তার উপর 10% কাটলে হয় 990 টাকা। নিচে আমি করে দেখিয়েছি, 990 উত্তর। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় বাদ দিয়ে যা থাকবে তার উপর অবচয় ধার্য করতে হয়। যন্ত্রপাতি ক্রয় মূল্য 50,000 টাকা, সব যোগ করে কত হবে? সব যোগ করে হবে 60,000 টাকা। 60,000 থেকে 10% পরপর 2 বার অবচয় বাদ দিয়ে তার উপরে যা থাকবে অবচয়কে হিসাব করলে হবে আমাদের 4,860 টাকা। কিছুক্ষণ আগে যেমন দেখিয়েছিলাম, পরপর 2 বার অবচয় বাদ যাবে, তারপর তৃতীয়বারের উপর অবচয় কেটে যেটা সেইটা। বার্ষিক 10% হারে 2,10,000 টাকার একটি মেশিনের 1 মাসের অবচয় কত? 2,10,000 টাকাকে 10% হিসাব করে যা হয় তাকে 12 দিয়ে ভাগ হবে, যেহেতু 1 মাস বলেছে। উত্তর হবে 1,750 টাকা। আবারও বলছি, এটির উপর 10% কেটে যা হয় তাকে আবার 12 দিয়ে ভাগ হবে, কারণ 1 মাসের বলেছে, সেজন্য 1 মাসের বললে 12 দিয়ে ভাগ হয়। কোন পদ্ধতিতে সকল আর্থিক বছরের অবচয় সমান হবে? সরলরৈখিক পদ্ধতিতে। সরলরৈখিক পদ্ধতিতে সবসময় অবচয় সমান হয়।
অবচয় হিসাবভুক্তর জন্য কোন জাবেদা দেওয়া হয়? সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদা। অবচয় হিসাব করার জন্য সমন্বয় জাবেদা দেওয়া হয়, আর অবচয় হিসাব বন্ধ করার জন্য সমাপনী জাবেদা দেওয়া হয়। বিষয়টি মনে রাখবো। দারুণ একটি প্রশ্ন। উদ্দীপক নির্ভর 132-33 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 90,000 টাকার একটি মেশিন ক্রয় করে 10,000 টাকার সংস্থাপন, দুইটা যোগ করে 1 লাখ, আয়ুষ্কাল শেষে 10 বছরের আয়ুষ্কাল শেষে 20,000। সরলরৈখিক পদ্ধতি অবচয় কত? 1 লাখ থেকে 20,000 বাদ দিয়ে যা হয় তাকে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 8,000, কিন্তু অর্ধেক হবে, কারণ এই যে 1 জুলাই বলেছে না, অর্ধেক বছরের হবে, তাই উত্তর হবে 8,000ই হবে। 24 সালের অবচয় বলেছে, জুলাই মাসের 23 সাল ছিল, 23 সাল যদি বলতো তাহলে 4,000 হতো। 23 সাল তো বলেনি, 24 সালে বলেছে প্রশ্নে, সেজন্য পূর্ণ বছরেরই হবে। 10 দিয়ে ভাগ করে যাও। ক্রমহ্রাসমান জের পদ্ধতি 2023 সালের অবচয়, এখানে হবে ওই আগে অবচয়ের হার নির্ণয় করতে হবে। ওই উদ্দীপক নির্ভর আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। এখানে বলেছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 23 সালের অবচয় কত? 23 সালের অবচয় নির্ণয় করতে হলে অবচয়ের হার আগে নির্ণয় করব। 200% ভাগ আয়ুষ্কাল 20% হয়, এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র। এবারে যে 1 লক্ষ গুণ 20%, তারপর অর্ধেক হবে, তাই 1 দিয়ে 2 দিয়ে ভাগ, 10,000 টাকা উত্তর। পরে এখানে একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন লক্ষ্য করি। জানুয়ারি 1 তারিখে আর 80,000 টাকায় একটি উদ্ধৃত ছিল, যন্ত্রপাতির জের ছিল 80,000 টাকা, আবার কেনে 40,000। 80 আর 40 1,20,000, সেখান থেকে 20,000 বাদ যাবে, যেটা বিক্রি করেছি। তাহলে 20,000 বাদ দিলে এখানে উত্তর হবে শেষমেশ 1 লাখ টাকা। 1 লাখ টাকা সম্পত্তির জের হবে। 80 আর 40 যোগ করে 20,000 বাদ যাবে। যে দামে বিক্রি করি না কেন ক্রয় মূল্য বাদ যায় মেশিন থেকে। এখানে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি 10%-এর অবচয় ধার্য করে। পুস্তক মূল্য 25,000 টাকা হলে অবচয় পুঞ্জীভূত অবচয় 25,000 টাকা। যন্ত্রপাতির ক্রয় মূল্য কত, তাই না? তো ক্রয় মূল্য এখানে এই দুটো যোগ করে হবে, তাই না? পুস্তক মূল্য হচ্ছে ক্রয় মূল্য আর অবচয়ের পার্থক্য, তাহলে অবচয়ের পুস্তক মূল্য যোগ করে আবার এই ক্রয় মূল্য বের হবে। এই যে 40,000 টাকা উত্তর। প্রশ্নটা একটু অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, আনকমন প্রশ্ন। যন্ত্রটির বর্তমান বিক্রয় মূল্য 30,000 টাকা হলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? লাভ হবে ওই 30,000 টাকা থেকে 25,000 টাকা বিয়োগ হবে, বহিমূল্য বিয়োগ হবে। 30,000 টাকা থেকে পুস্তক মূল্য বিয়োগ করে 5,000 টাকা লাভ। পরের প্রশ্নটি লক্ষ্য করে এখানে বলছে 50,000 টাকা একটি মেশিন ক্রয় করে, আমদানি শুল্ক, বহন খরচ, যন্ত্রপাতি হিসেবে কত টাকা ডেবিট হবে? সবগুলো যোগ করে 50, 5, অর্থাৎ ক্রয় মূল্য, বহন খরচ, সংস্থাপন ব্যয় সব যোগ করে যে টাকাটা হবে 58,000 টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট দিকে লিখতে হবে, 58,000 টাকা। পরের প্রশ্ন, যদি বহন খরচ আয় বিবরণীতে ডেবিট করা হয় তাহলে কি হবে? সম্পত্তির মূল্য কম থাকবে, নিট মূল্য কম থাকবে। 1 এবং 2 সঠিক, তাই না? আমি যদি সম্পদকে ব্যয় হিসাবে দেখাই, নিট লাভ কমে যাবে আর সম্পদ কমে যাবে, সম্পদ কম থাকবে। একটি ট্রাক 60,000 টাকায় ক্রয় করে, ভগ্নবিশেষ মূল্য 12,000 টাকা। মাসিক অবচয় খরচ যদি 1,000 টাকা হয়, বার্ষিক অবচয়ের হার কত? অবচয়ের হার হচ্ছে এই বিশেষ করে অবচয় যোগ্য মূল্যকে অবচয় দিয়ে ভাগ হবে। বার্ষিক অবচয় হবে 12,000 টাকা, তাহলে 60,000 থেকে 12,000 বিয়োগ করে অবচয় যোগ্য মূল্য হবে 48,000, তাই না? তা 48,000, তাহলে আমরা 12,000 টাকার অবচয়কে 48,000 দিয়ে ভাগ করে যদি 100 দিয়ে গুণ করি, এই যে 12,000 ভাগ 48,000 গুণ 100, 25% হবে। 1 মাসের অবচয় যদি 1,000 হয়, 12 মাসের অবচয় যে 12,000 হবে, তাকে 48,000 দিয়ে ভাগ হবে অবচয় যোগ্য মূল্য দিয়ে। উদ্দীপক নির্ভর প্রশ্ন, যশোর বোর্ড 21 সালে এসেছিল। কর্ণফুলী কোম্পানি লিমিটেডের 10% অবচয় ধার্য করে, পুস্তক মূল্য এত আর ভগ্নাবশেষ অবচয় এত, ক্রয় মূল্য কত? পুস্তক মূল্য আর এটা যোগ করে 50,000 টাকা। পুস্তক মূল্য আর পুঞ্জীভূত অবচয় দুটো যোগ করে ক্রয় মূল্য হয়, বিষয়টি মনে রাখবো। আবার ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে পুস্তক মূল্য হয়, এটা খেয়াল রাখবো।
যন্ত্রটি বর্তমান মূল্য 35,000 টাকা হলে পুস্তক মূল্য ছিল 30,000, বিক্রি করলাম 35,000, 5,000 টাকা লাভ। 5,000 টাকা লাভ। স্থায়ী সম্পত্তির পুস্তক মূল্যের অধিক বিক্রয় মূল্য হলে লাভ হবে। পুস্তক মূল্য চেয়ে যদি বেশি দামে বিক্রি করি, মানে আমার যা আসল দাম তার চেয়ে যদি বেশি মূল্যে বিক্রি করি, তাহলে মুনাফা হবে। পরের প্রশ্ন, এই সব আমদানি শুল্ক, ডক চার্জ, পরিবহন, সংস্থাপন ব্যয় সব যোগ করে আমাদের টাকা হবে এই 22,50,000 টাকা, সব যোগ করে। ভগ্নাংশের মূল্য কিন্তু যোগ হবে না, খেয়াল রাখবো বিষয়টা, ভগ্নাংশের মূল্য যোগ হবে না, এইগুলি যোগ হবে। উদ্দীপকে বর্ণিত ডক চার্জ ও শুল্ক কোন ধরনের ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়। একটা সম্পত্তির জন্য যদি ডক চার্জ বা কোনো খরচ হয় আনার সময়, যে মূলধন জাতীয় ব্যয় হয়। 50,000 টাকা ক্রয় করেছিল, বর্তমানে ক্রমযোজিত অবচয় হচ্ছে এত টাকা, গাড়িটি এত টাকায় বিক্রি করলে লাভ হবে না ক্ষতি হবে? দারুণ একটি প্রশ্ন। 50,000 টাকা এই ক্রমযোজিত অবচয় বিয়োগ করে 30,000 টাকা হয়। 30,000 টাকার মেশিন 36,000 টাকায় বিক্রি করেছি, তাহলে তো 6,000 টাকা লাভ। 6,000 টাকা লাভ, এই যে নিচে দেখিয়ে দিয়েছি। 50,000 থেকে 20,000 বাদ দিলে 30,000 হয়, কিন্তু বিক্রি করেছি 36,000 টাকায়, লাভ হয়েছে, বেশি দামে বিক্রি করতে পেরেছি। গাড়িটির বিক্রয়জনিত জাবেদা হবে, জাবেদা ক্রেডিট হবে কোনটি? ক্রেডিট হবে মোটর গাড়ি হিসাব ক্রেডিট হবে, আর লাভ হিসাব ক্রেডিট হবে, বিক্রয়জনিত লাভ। 1 আর 3 সঠিক, 1 আর 3 সঠিক। ক্রমযোজিত অবচয় এটা ডেবিট হয়, ক্রেডিট হয় না। কোনো মেশিন বিক্রি করলে পুঞ্জীভূত অবচয় ডেবিট হয়। 2024 সালের 1 জানুয়ারি তারিখে এত টাকা মেশিন ক্রয় করে, মেশিনটির বার্ষিক অবচয় কত হবে? এই যত খরচ হয়েছে যোগ করে এই 40,000 বিয়োগ করে যা হয় তাকে 10 দিয়ে ভাগ, এই যে 61,000 হবে উত্তর। নিচে করে দেখিয়ে দিলাম, খরচ দুইটা যোগ করে ভগ্নাবশেষ বিয়োগ করে 10 দিয়ে ভাগ, সহজ। ওই প্রশ্নের আলোকে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে যদি ধরা হয়, তাহলে সরাসরি এই 6,50,000 টাকার উপরে সরাসরি 20% হবে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 20% কোথায় পেলাম? ওই যে 200% ভাগ 10, 200%কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে পার্সেন্টেজ বের হয় 20%। তাহলে সরাসরি ক্রয় মূল্যের উপর 20%, 1,30,000 টাকা হয় অবচয়। কিন্তু এইখানে 1,30,000 টাকা নাই মনে হচ্ছে। ওই উদ্দীপক নির্ভর আর একটা প্রশ্ন লক্ষ্য করি, বলছে যদি ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় ধার্য করি, তাহলে সম্পত্তির মূল্য কত টাকা হ্রাস পাবে? তো ক্রমহ্রাসমানে অবচয় বেশি হবে। কি পরিমাণ বেশি হবে? আগে অবচয়ের হার ধার্য করতে হবে, যে 20% হবে। 200% ভাগ 10, 20% অবচয় হবে। তাহলে 6,50,000 টাকা মানে কি? যন্ত্রের মোট মূল্যের উপরে 6,50,000 টাকার উপরে অবচয় ধরলে হবে 1,30,000। তো 1,30,000 আর সরলরৈখিক পদ্ধতিতে পেয়েছিলাম 61,000, তাহলে দুটো পার্থক্য হচ্ছে 69,000 টাকা সম্পদ কমে যাবে যদি ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধরি। ক্রমহ্রাসমানে প্রথম বছরের অবচয় বেশি হয়, তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে কমতে থাকে। যশোর বোর্ড 25 সালে প্রশ্নটি এসেছিল। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, জনাব রহমানের ব্যবসায় যন্ত্রপাতির 3 লাখ টাকা একটি যন্ত্রপাতি ক্রয় করে, সংস্থাপন ব্যয় 40,000 টাকা, পরিবহন 10,000 টাকা, আয়ুষ্কাল 10 বছর। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় ধার্য করে, প্রথম বছরের বহির্মূল্য কত হবে? বহির্মূল্য হচ্ছে মোট মূল্য থেকে অবচয় বাদ যাবে। এখন অবচয়ের হার হবে 20%, আয়ুষ্কাল 10 বছর হলে অবচয়ের হার হবে 200% ভাগ 10, তো 20% হয়। তাহলে সব যোগ করে 3.5 লাখ, তার উপর 20% কেটে কত হবে? মনে হয় 70,000, তাহলে ওইটা থেকে 70,000 বিয়োগ করে 2,80,000 উত্তর হবে। অর্থাৎ সব যোগ করে অবচয় বাদ দিয়ে 2,80,000 হবে। অবচয় ধরার সময় 20% ধরতে হবে। 10 বছর হলে অবচয়ের হার 20% হয় ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে। প্রথম বছরে ক্রমহ্রাসমানজের পদ্ধতির পরিবর্তে সরলরৈখিক যদি ধরা হয়, একটু ব্যাকে যায়, সরলরৈখিক ধরা হলে কী হবে? সরলরৈখিক ধরতে হলে ওই 3.5 লাখকে 10 দিয়ে ভাগ, তাহলে অবচয়ের পরিমাণ কমে যাবে, আবার নিট মুনাফা বৃদ্ধি পাবে। অবচয় ব্যয় কমলে নিট মুনাফা বৃদ্ধি পায়। 1 এবং 3 সঠিক। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে প্রথম বছরে অবচয় বেশি হয় আর সরলরৈখিক কম হয়। তো অবচয় যদি কম হয় ব্যয় কম হবে, আবার ব্যয় কম হলে নিট লাভও বৃদ্ধি পাবে। 1 জানুয়ারি তারিখে 1,80,000 টাকা একটি মেশিন ক্রয় করে, সংস্থাপন ব্যয় এত টাকা, মেশিনটির ভগ্নাবশেষ মূল্য এত টাকা,
ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে অবচয়ের পরিমাণ কত? যে সিলেট বোর্ড 25 সালে প্রশ্নটি এসেছিল, তাই না? তো ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে যদি অবচয় ধরতে হয় তাহলে এই যে দুটো যোগ করে যা হয় তার উপরে 20% হিসাব করতে হবে। এই যে দুটো যোগ করে যা হয় তার উপরে 20%। পরের প্রশ্নটি লক্ষ্য করি। 1 জানুয়ারি তারিখে 1,80,000 টাকা একটি যন্ত্র ক্রয় করে সংস্থাপন ব্যয় 20,000 টাকা। তাহলে দুটো যোগ করে যা হয় তার উপরে আমাদের অবচয় ধরতে হবে ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে। 10 বছর বলেছে না, 10 বছর মানে 20% হবে। এখানে বলেছে 2024 সালের অবচয় কত, মানে দ্বিতীয় বছরের। প্রথমে এই দুটো যোগ করে যা হয় তার উপরে অবচয় ধরে হলো কত, 40,000। পরের বছরে ওই 2 লাখ থেকে 40,000 বিয়োগ করে যা হয়, 2 লাখ কীভাবে পেলাম, এই 1,80,000 আর 20,000 যোগ করে 2 লাখ, 2 লাখ থেকে 40,000 এই অবচয় 40,000 বিয়োগ করে যা হয় তার উপরে 20%, 32,000 হবে উত্তর। 32,000 বিয়োগ করে পার্সেন্টেজ করতে হবে। ওই প্রশ্নের আলোকে আর একটা প্রশ্ন লক্ষ্য করি। সংস্থাপন ব্যয়কে যদি মুনাফা জাতীয় ধরা হয় তাহলে সম্পত্তির মূল্য কম থাকবে, নিট লাভ কম থাকবে। ব্যয় বেশি হলে নিট লাভ কম থাকবে, সম্পদ মালিক আমার পাশেও কম থাকবে। 1, 2, 3 তিনটাই সঠিক। এক লক্ষ টাকা একটি যন্ত্র কেনা হলো, ভগ্নাংশের মূল্য 10,000, সরলরৈখিক পদ্ধতিতে 24 সালের অবচয় কত? 1 লাখ থেকে 10,000 বিয়োগ করে যা হয় তাকে 10 দিয়ে ভাগ। এটা সহজ, 9,000 টাকা। প্রতি বছরের অবচয় হবে 9,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সমান হয়। পরবর্তী প্রশ্ন, মেশিনটি আয়ুষ্কাল ওই আলোকে যদি ক্রমহ্রাসমান-জের পদ্ধতি বলে তাহলে 25 সালের অবচয় কত? 2025 সালে পাবো, অনেক পরে, মানে কি 22 যাবে, 23 যাবে, 24 যাবে, 25। তাহলে এই 1 লক্ষ টাকার উপরে 20% ধরে হিসাব করতে করতে আমাদের শেষ পর্যন্ত হবে 10,240 টাকা হবে। অবচয় হিসেব বাদ দিয়ে 25 সালের অবচয় কাটতে হবে ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে। জনাব আরাফাত আলী একটি মেশিন ক্রয় করে যার ক্রয় মূল্য এত টাকা, অর্জন মূল্য কত? সব যোগ করে 6 লাখ, 40,000, 10,000, 6.5 লাখ হবে। সব অর্জন মূল্য বলতে মোট মূল্য বোঝায়, সব যোগ করে। প্রথম বছর শেষে মেশিনের বহিমূল্য কত? প্রথম বছর শেষে ওই অবচয় বাদ যাবে, 6.5 লাখ থেকে 20% অবচয় বাদ দিয়ে যা থাকে তাই। বহিমূল্য হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস অবচয়, পুঞ্জীভূত অবচয়। প্রথম বছরের অবচয়টা বাদ দিয়ে যেটা, সেটা উত্তর। 2024 সালের একটি 94,000 টাকা একটি যন্ত্র ক্রয় করে, আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে এত, ভগ্নাংশের এখানে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে বলেছে। তাহলে এই দুটো যোগ করে 8,000 বিয়োগ হবে। বিয়োগ হয়ে যা হয় তাকে 5 দিয়ে ভাগ হবে। 5 দিয়ে ভাগ করে যা হয় তাকে এপ্রিল 1 তারিখে বলেছে 9 মাসের অবচয় হবে 15,000 টাকা। আবারও বলছি, 94,000 আর 14,000 যোগ হবে। যোগ হয়ে যা হয় সেখান থেকে 8,000 বাদ যাবে। বাদ দিয়ে যা হয় তাকে 5 দিয়ে ভাগ হবে, তাহলে 1 বছরের অবচয় হবে। সেই 1 বছরের অবচয়কে গুণ 9 ভাগ 12, কারণ এপ্রিল 1 তারিখে বলেছে না, 9 মাসের হবে। যদি প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে ধার্য করে অবচয়ের হার হবে, অবচয়ের হার হবে 200% ভাগ আয়ুষ্কাল। ওখানে যা ছিল 200% ভাগ আয়ুষ্কাল, তাহলে 40% হবে। 200% ভাগ আয়ুষ্কাল 5 দিয়ে ভাগ হবে, 5 বছর আয়ুষ্কাল ছিল। পরের প্রশ্নটি লক্ষ্য করি। 1 লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করে 5 বছর আয়ুষ্কাল সরলরৈখিক পদ্ধতি অবস্থায় ধরা হয়, প্রতি বছরের অবস্থায় 20,000 টাকা। তাহলে 23 সালে বিক্রি করেছি, 21 সালে কিনে 21 গেছে, 22 গেছে, 23 যাবে। তাহলে 21, 22, 23, 3 বছরের অবস্থায় 60,000। 1 লক্ষ থেকে 60,000 বিয়োগ করলে 40,000 থাকে, কিন্তু বিক্রি করলাম আমরা কত টাকায়? 50,000 টাকায়। 10,000 টাকা লাভ, 10,000 টাকা লাভ। কারণ 1 লক্ষ থেকে 4 বছরের অবচয় 40,000, 1 লক্ষ থেকে 3 বছরের অবচয় 60,000 টাকা বিয়োগ করে 40,000 থাকে, কিন্তু বিক্রি করলাম কত? 50,000 টাকায়। লাভ হয়েছে এখানে 10,000 টাকা, বেশি দামে বিক্রি করেছি। বার্ষিক অবচয় 20,000 টাকা, ভগ্নাংশের মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য কত? তাই না? তাহলে আমাদের 20,000-কে এই যে বার্ষিক অবচয়কে আয়ুষ্কাল দিয়ে গুণ হবে। 20,000-কে 10 দিয়ে গুণ করে 2 লাখ হয়। 2 লাখের সাথে আবার এই 25,000 যোগ হবে, 2,25,000 উত্তর হবে।
2 লাখ হচ্ছে অবচয় যোগ্য মূল্য, তার সাথে 25,000 ভগ্নাংশের যোগ করে মোট মূল্য হবে। কঠিন আছে প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও আসে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। এইখানে 5 লাখ টাকা একটি মেশিন ক্রয় করে পুঞ্জীভূত অবস্থায় 95,000 টাকা ছিল। 10 বছর আয়ুষ্কাল শেষে ভগ্নাংশের মূল্য 20,000 টাকা 10% হারে অবস্থায় ধার্য করেছে। প্রথম বছরের অবচয় কত? তো প্রথম বছরের অবচয় তো যে 5 লাখ টাকার উপরে 10%, এত কিছু দরকার হয় না, কিন্তু হয়তো পরে লাগতে পারে। প্রথম বছরের অবচয় যে 5 লক্ষ টাকার উপর 10%, অনেকে দেখেই ঘাবড়ে যাবে, এত বড় প্রশ্ন। রেওয়া মিলে তারিখে মেশিনটি এত টাকায় বিক্রি করা হলে বিক্রয়জনিত লাভ বা মুনাফা কত? এখানে একটি বিষয় লাগবে যে 5,50,000 টাকা আমাদের মেশিনটা বিক্রি করলাম, সেখান থেকে বাদ যাবে বহিমূল্য। বহিমূল্য হচ্ছে ক্রয় মূল্য থেকে 2 বছরের অবচয় বিয়োগ করে যেটা হয় সেটা। তাহলে এখানে এই সব যোগ বিয়োগ করে যে টাকা হয় 1,25,000 টাকা লাভ, 1,25,500 টাকা লাভ। আর একটু উদ্দীপক নির্ভর প্রশ্ন। সরঞ্জাম ক্রয় করেছে, জাহাজ ভাড়া এগুলো দিয়েছে, সব বার্ষিক অবচয়ের পরিমাণ কত, তাই না? সরলরৈখিক পদ্ধতিতে অবচয়, এই সব যোগ করে 20,000 উক্ত সরঞ্জামটি এত টাকা বিক্রি করা হয়। বিক্রয়টা আসবে না অবচয় ধার্য করার সময়। তাহলে যে প্রথম দুইটা যোগ করে 6,000 বিয়োগ হবে, বিয়োগ হয়ে যে টাকাটা হয় সেটাকে 6 দিয়ে ভাগ হবে, তাহলে উত্তর হবে 6,500 টাকা। 42,000 আর 3,000 যোগ করে 6,000 বিয়োগ করে যা হবে তাকে 6 দিয়ে ভাগ, 6 বছর আয়ুষ্কাল। অন্যদিকে সরঞ্জামটি এত টাকা বিক্রি করা হয়, ওটা পরে আসবে, এখন না, ওটা এই প্রশ্নের সাথে রিলেটেড না, কিন্তু বলেছে অবচয় ধার্য, সেজন্য বিক্রয় মূল্যটা আসবে না। সরঞ্জামের বিক্রয়জনিত লাভ কত? কত তারিখে বিক্রি করেছে প্রশ্নটা দেখতে হবে। বিক্রি করেছে 23 সালে, কিনেছে 20 সালে, 20, 21, 22, 23, 4 বছরের অবচয় 6,500কে 4 দিয়ে গুণ করে যা হয় সে অবচয়টা এই 45,000 থেকে বিয়োগ করে যা হয় সেটা থেকে ওই বিক্রয় মূল্যের পার্থক্য আমরা এই ক্ষতি হবে 5,500 টাকা, অর্থাৎ কম মূল্যে বিক্রি করেছি আমরা বই মূল্যের চেয়ে, সেজন্য ক্ষতি হয়েছে। একটি মেশিনের 4 লক্ষ টাকার ক্রয় মূল্য, 10 বছর আয়ুষ্কাল, বার্ষিক অবচয় এত, ভগ্নাংশের মূল্য কত? ভগ্নাংশের মূল্য বের করতে হলে এই যে বার্ষিক অবচয় আছে না 3,500 সরলরৈখিক পদ্ধতিতে, এইটাকে আমাদের 10 দিয়ে গুণ হবে, 10 দিয়ে গুণ হয়ে হবে 6,50,000। 6,50,000 থেকে এই 4 লক্ষ বিয়োগ হবে 50,000 টাকা ভগ্নাংশের মূল্য। প্রশ্নটা কঠিন ছিল, কুমিল্লা বোর্ডে এসেছে। এখানে পুস্তক মূল্য দেওয়া আছে, পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে, ক্রয় মূল্য কত? পুঞ্জীভূত অবচয় পুস্তক মূল্য যোগ করে ক্রয় মূল্য হয় 65,000 টাকা। পুঞ্জীভূত অবচয়ের পুস্তক মূল্য যোগ করে ক্রয় মূল্য হয়। যন্ত্রপাতির বিক্রয় মূল্য এত টাকা হলে লাভ বা ক্ষতি কত? তাহলে পুস্তক মূল্য 50,000, সেখান থেকে বিক্রি করলাম 45,000 টাকায়, কম দামে বিক্রি করেছি, ক্ষতি হয়েছে, লস হয়েছে 5,000 টাকা। পুস্তক মূল্যের চেয়ে কম দামে বিক্রি করলে লস হয়। ক্রমহ্রাসমান জের 2 লক্ষ টাকা মেশিন ক্রয় করে 10-20% ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরেছি, অকেজো হয় বিক্রি করা হলো, 2021 সালের আয় বিবরণীতে দেখাতে হবে, তাই না? পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। এইখানে বলেছে যে 2 লক্ষ টাকা যন্ত্র ক্রয় করে 20% অবচয়। এবার আর্থিক বিবরণীতে 2021 সালে কত টাকা দেখাতে হবে। 21 সালে মানে কি 2020 সালের অবচয় বাদ যাবে, 21 সালের অবচয় বাদ যাবে। এই যে 2 লক্ষ টাকা থেকে 20 সালের অবচয় 20% কেটে কত হলো? 20,000। আবার 2 লক্ষ থেকে 40,000, 2 লক্ষ থেকে 40,000 প্রথম বছরের অবচয় বিয়োগ করে যা থাকবে তার উপরে 20% কেটে 32,000। তাহলে 2 লক্ষ থেকে প্রথম 2 বছরের অবচয় বিয়োগ করে 1,28,000 টাকা উত্তর হবে, যেটি দ্বিতীয় বছরের বহিমূল্য, দ্বিতীয় বছর শেষে। তো এবার পরের প্রশ্নটির সাথে অবশ্য এই 1 লক্ষ টাকা যে মেশিনটি বিক্রি করেছে এইটা সম্পর্কিত থাকবে। যেমন লক্ষ্য করি, মেশিনটি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হলে এই যে বিশেষ করে যন্ত্রপাতির বিক্রয় মূল্য যে 1 লক্ষ টাকা থেকে অবচয় বাদ দেওয়ার পরে
2 বছরের অবচয় বাদ দিয়ে থাকে 1,02,400 বহিমূল্য, তাহলে এই বিক্রয় মূল্য থেকে বহিমূল্য বাদ দিয়ে আমাদের বিক্রয় মূল্য কম হয়েছে, বহিমূল্য বেশি, তার মানে ক্ষতি হয়েছে 2400 টাকা ক্ষতি। আমরা যদি বহিমূল্য চেয়ে কম দামে বিক্রি করি তাহলে সেটা ক্ষতি হয়, কম দামে বিক্রি করেছে এখানে, সেজন্য ক্ষতি হয়েছে। পরের প্রশ্ন লক্ষ্য করি, এখানে এই সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। 60,000 টাকায় মেশিন কিনেছে, ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা, আয়ুষ্কাল 10 বছর। তাহলে প্রশ্নে বলেছে মেশিনটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হলে অবচয় কত? তো সহজ, 60,000 থেকে 10,000 বিয়োগ করে যা হয় তাকে 10 দিয়ে ভাগ করতে হবে, যে নিচে দেখিয়ে দিয়েছি 5,000 টাকা, সহজ। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলেছে 2024 সালের অবচয়ের পরিমাণ কত হবে যদি ক্রমহ্রাস পাঞ্জের পদ্ধতিতে অবচয় হয়। তো 2023 সালের অবচয় বাদ দেওয়ার পরে 48,000 টাকা থাকে, সেই 48,000 টাকার উপর 20% 9,600 টাকা উত্তর হয়, কিন্তু প্রশ্নে দেওয়া নেই 9,600 টাকা নাই, উত্তর ভুল আছে। 24 সালে এসেছিল প্রশ্নটা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে বিবেচ্য বিষয় তিনটাই বিবেচ্য বিষয়, ক্রয় মূল্য, ভগ্নাবশেষ মূল্য, আয়ুষ্কাল, তিনটাই বিবেচ্য বিষয়। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এখানে একটু উদ্দীপক দেওয়া আছে, অবচয়ের যোগ্য মূল্য কত? অবচয়ের যোগ্য মূল্য হচ্ছে 4 লক্ষ টাকার সাথে পরিবহন খরচ টরচ যোগ করে 10,000 বিয়োগ হবে। অবচয়ের যোগ্য মূল্যটা হচ্ছে ওই ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে, মোট যোগফল থেকে ভগ্নাবশেষ বিয়োগ করে যেটা হয়। যেমন সব যোগ করে হচ্ছে 4,20,000, সেখান থেকে 10,000 বিয়োগ করে 4,10,000 উত্তর। সরলরৈখিক পদ্ধতিতে 24 সালের পুঞ্জীভূত অবচয় কত? 24 সালের পুঞ্জীভূত অবচয় হবে ওই 4,10,000কে 10 দিয়ে ভাগ করলে 1 বছরের অবচয় হয়, 3 বছরের অবচয় 3 দিয়ে গুণ হবে, 1,23,000 টাকা মোট অবচয়, 3 বছরের অবচয়, তাই না? ওখানে ছিল যে সাল তার সাথে 24 সাল পর্যন্ত 3 বছর, তাই 3 বছরের অবচয় হবে 1,23,000। আরও একটি প্রশ্ন, এত টাকা মেশিনটি সংস্থাপন ব্যয় করে, মেশিনটির মোট মূল্যর পরিমাণ কত? মোট মূল্য তো ওই যে প্রথম 3টা যোগ হবে, ক্রয় মূল্য, রেল ভাড়া, সংস্থাপন ব্যয়, এই 3টা যোগ করে যেটা সেটা 3টা যোগ হবে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ ওই মোট মূল্য থেকে 12,000 বিয়োগ করে যা হয় তাকে 5 দিয়ে ভাগ হবে, এটা সহজ, 8,000 টাকা, এটা সবাই পারবে। মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে 5 দিয়ে ভাগ। এত টাকা যন্ত্রপাতি ক্রয় করা হয়, যন্ত্রপাতিটি সংস্থাপন ব্যয় এত টাকা, মেশিনের অবচয়ের যোগ্য মূল্য কত? ওই প্রথম 2টা যোগ করে 10,000 বিয়োগ হবে, প্রথম 2টা যোগ করে 10,000 বিয়োগ হবে, ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবচয়ের যোগ্য মূল্য হয়। ওই তথ্যের আলোকে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় 5 দিয়ে ভাগ হবে, অবচয়ের যোগ্য মূল্য যা হয়েছিল তাকে 5 দিয়ে ভাগ হবে। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে সেজন্য। 2024 এত সালের অবচয় কত? এই যে সংস্থাপন ব্যয় এগুলো সব যোগ করে, এটা বাদ দিয়ে মানে বাদ যাবে না, 2টা যোগ করে 2 লাখের উপর 10%, 2 লাখের উপর 10%। একটি বিষয় খেয়াল রাখবো, ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ যায় না। 3 বছর পর পুস্তক মূল্য কত? এই যে এখানে আমরা যে এই 2টা যোগ করে 2 লাখ পেলাম, 2 লাখ থেকে একবার 10% বাদ দিব, বাদ দেওয়ার পরে যা থাকে সেখান থেকে আবার 10% বাদ দিব, যা থাকে তার সাথে আবার 10% বিয়োগ করব, 3 বার 10% করে বিয়োগ করে যেটা সেটা উত্তর হবে। পরপর 3 বার যা থাকবে তার উপরে 10% বাদ যাবে, তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। 1 জুলাই তারিখে কিনেছে, 6 মাসের অবচয় হবে, তাহলে 60,000 থেকে 10,000 বিয়োগ করে 6 দিয়ে 5 10 দিয়ে ভাগ করলে অবচয়ের পরিমাণ হয় 5,000, 5,000-এর অর্ধেক 5,000, তাই না? পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ বলেছে, 21 সালে পুঞ্জীভূত অবচয় হবে 20 সালের হাফ বছরের 2,500, আর 21 সালের ফুল বছরের 5,000, 7,500 টাকা। ওই তথ্যের আলোকে যদি ক্রমহ্রাসমান হয় তাহলে অবচয়ের পরিমাণ কত? এই 60,000-এর উপরে 20% ধরতে হবে, 10 বছর না, 10 বছর হলে 20% হয়, ওই 200কে 10 দিয়ে ভাগ করে, তাহলে 60,000-এর 20% 12,000 টাকা বিয়োগ করে যা হবে, না 12,000 টাকা হবে না, 60,000-এর 10% 20% হবে 12,000, তার অর্ধেক হবে জুলাই 1 না 6,000, তাহলে 60,000 থেকে 6,000 বিয়োগ করে 54,000-এর উপর আবার 20% কেটে এটা উত্তর হবে।
মানে প্রথম বছরে 6 মাসের অবচয় বাদ দিয়ে যা থাকবে তার উপরে আবার 20% ধরতে হবে। অবচয় নির্ধারণের ক্ষেত্রে প্রথম বছর সবচেয়ে বেশি হয় কিসে? ক্রমহ্রাস মানে অবচয় প্রথম বছর সবসময় বেশি হয়, তারপর আস্তে আস্তে কমতে থাকে। কোন পদ্ধতিতে সকল আর্থিক বছরের অবচয়ের পরিমাণ সমান হয়? সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সমান হয়, ইকুয়াল হয়। এখানে আবার একটু উদ্দীপক নির্ভর প্রশ্ন। মেশিনটি অপারেটর খরচ সব যোগ হবে, যোগ করে 58,000 হবে উত্তর। সব যোগ করে মেশিনের মোট মূল্য হয়। অবচয় হিসাবভুক্তির ফলে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়ে? মুনাফা হ্রাস পাবে। মুনাফা হ্রাস পাবে, তো সম্পদও তো হ্রাস পাবে। অবচয় হিসাবভুক্তির ফলে আর্থিক বিবরণীতে কি? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, মুনাফার পরিমাণ হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে। এখানে কথা বলেছে, সবগুলাই ঠিক আছে, কিন্তু টাকার পরিমাণের একটা ব্যাপার আছে। দেখি লাস্টে যাই, এখানে কি বলেছে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নের সাথে একটা বিষয় রিলেটেড, সেটা হচ্ছে অবচয়ের পরিমাণ এই 58,000-এর উপরে 10% হয়েছে 5,800। তো 5,800 টাকা ধরে এখানে একটি প্রশ্ন আছে, অবচয় হিসাবভুক্তির ফলে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে? মুনাফা হ্রাস পাবে 5,800 টাকা, সম্পদ হ্রাস পাবে। সবগুলো সঠিক, কিন্তু টাকা ভুল আছে। টাকা প্রথমটা ঠিক। এখানে ভ্যাট আছে, তাই না? তাহলে এই 1,10,000% 10,000, আর এই 20,000 30, আর এই 2 লক্ষ 10 লক্ষ, তাহলে 10 লাখ না, 10% হচ্ছে 10 লক্ষ, 10% হচ্ছে 1 লাখ। 1 লাখ আর এই 10 লাখ 11,20,000, সেখান থেকে 70,000 বিয়োগ করে যা হবে তাকে 10 দিয়ে ভাগ হবে। এই যে নিচে দেখিয়ে দিয়েছি, 1,05,000 টাকা অবচয় হবে। 10 লাখ যোগ ভ্যাট 1 লাখ যোগ 20,000 মাইনাস 70,000, এই নিচে ক্যালকুলেশন করে দেখিয়েছি, যা হবে তাকে 10 দিয়ে ভাগ। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হবে। 23 সালে প্রশ্নটি এসেছিল। যদি প্রতিষ্ঠানটি প্রথম বছর সরলরৈখিক পরিবর্তে ক্রমহ্রাসমান হয়, ক্রমহ্রাসমান যদি হয় তাহলে তো আবার হিসেব করে দেখতে হবে, তাই না? পরিচালন ব্যয় হ্রাস পাবে, এটা প্রথমটা ঠিক, পরেরটা ঠিক। মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এখানে সবগুলাই সঠিক হবে। মুনাফাও হ্রাস পাবে, সম্পদও হ্রাস পাবে, মালিকানা হ্রাস পাবে যদি অবচয় বেশি হয়। পদ্মা কোম্পানি এত টাকা একটি এসি ক্রয় করে এত % হারে অবচয় ধার্য করে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত? 1 লক্ষ থেকে প্রথম বছরের অবচয় 10,000 টাকা বিয়োগ করে থাকে 90,000, তার উপরে 10% কাটলে 9,000 হয়। অর্থাৎ ক্রমহ্রাসমানে সবসময় বাদ দিয়ে যা থাকবে তার উপর অবচয় হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, পদ্মা কোম্পানি 1 লক্ষ টাকায় একটি এসি ক্রয় করে 10% হারে অবচয় ধার্য করলে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় পরিমাণ কত? দ্বিতীয় বছরের অবচয় যদি বলে 1 লক্ষ থেকে 10% 10,000 বিয়োগ হবে, বিয়োগ করে 90,000 থাকে, 90,000-এর 10% 9,000 টাকা উত্তর। অর্থাৎ ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে সবসময় অবচয় বাদ দিয়ে যা থাকবে তার উপর অবচয় হবে। একটি মেশিনের ক্রয় মূল্য 1 লাখ, সংস্থাপন ব্যয় ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, 20% হারে দ্বিতীয় বছরের অবচয় কত? এখানে কিন্তু ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হবে না, ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হয় না। তো 1 লক্ষর সাথে 40,000 বিয়োগ করলে 1,40,000-এর 20% 28,000, সেটা বিয়োগ করে যা থাকে তার উপরে আবার 20%, তাহলে হবে 22,500। আমি আবারও বলছি, 1,40,000 মেশিনের মোট মূল্য, তার উপরে 20% হিসেব করে যা হয় সেটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে যা থাকবে তার উপরে অবশ্যই কাটলে 22,500 টাকা, 400 টাকা হবে। ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবশ্যই কাটার সময় প্রথম বছরেরটা বাদ দিয়ে পরের বছরেরটা কাটতে হয়, আবার সেখান থেকে পরের বছরটা বাদ যাবে, প্রতি বছরের অবশ্যই বাদ দিয়ে যা থাকবে তার উপরে হিসাব করতে হবে। একটি বিষয় বলে রাখি আমি, সেটা হচ্ছে অঙ্ক যদি এই ঠিকমতো না পারা যায় এই অধ্যায়ে, তাহলে কিন্তু এই এমসিকিউ উত্তর দেওয়া কঠিন হবে। তাই আমি বলবো অঙ্ক ভালো করে শেখার জন্য। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সময় বিবেচনা করা হয় সম্পত্তির ক্রয় মূল্য না, বিক্রয় মূল্য না, মাঝখানেরটা হবে না, 1 আর 3 সঠিক। সরলরৈখিক পদ্ধতিতে 3টি বিষয় বিবেচনা করা হয়, সম্পত্তির ক্রয় মূল্য, আনুমানিক আয়ুষ্কাল আর ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য এখানে নাই, কিন্তু বিক্রয় মূল্য বিবেচনা করা হয় না। কোন পদ্ধতিতে প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ সমান হবে? সরলরৈখিক পদ্ধতিতে। এই প্রশ্নটা কতবার এসেছে, এই যে লক্ষ্য করি, অনেকবার এসেছে।
সহজ প্রশ্নটা। যন্ত্রপাতির 2 লক্ষ টাকা সংস্থাপন ব্যয় এত টাকা। সংস্থাপন ব্যয় কোন ধরনের ব্যয়? মূলধন জাতীয়। যন্ত্রপাতি কিনতে যে সংস্থাপন ব্যয় হয়েছে সেটা অবশ্যই মূলধন জাতীয়। যন্ত্রপাতি 2 লাখ টাকায় কিনে 20,000 টাকা সংস্থাপন করেছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 2 বছরের অবচয়ের পরিমাণ কত? 2 বছরের অবচয় হচ্ছে এই 2 লক্ষ আর 20,000, 2 লক্ষ 20,000 টাকার উপরে 20% ধরতে হবে, কারণ 10 বছর হলে 20% হয়। 200কে 10 দিয়ে ভাগ করে 20% অবচয়ের হার হয়। তাহলে 2 লক্ষ 20,000 টাকার উপরে 20% কাটলে প্রথম বছরের অবচয় 44,000 টাকা, দ্বিতীয় বছর আবার ওইটা থেকে বিয়োগ করে যা হবে তার উপরে 35,200 টাকা। তাই উত্তর একটাও দেওয়া নেই। বোর্ডের প্রশ্ন ভুল করে, কি বলবো, একটু কেয়ারফুলি করবে না? যাই হোক, এই অনেকগুলি ভুল দেখলাম বোর্ডের প্রশ্নে। সেজন্য শিক্ষকদের অনুরোধ করব প্রশ্ন করার সময় একটু কেয়ারফুলি হওয়ার জন্য। উত্তর দেওয়া নেই, সঠিক উত্তর এই দুটা। পরের প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলছে পদ্মা লিমিটেডের যন্ত্রপাতি 4 লক্ষ টাকায় কিনেছে, সংস্থাপন ব্যয় আছে, ভ্যাট আছে। আচ্ছা, ভ্যাট এটার সাথে যুক্ত করতে হবে, তাই না? 4 লক্ষের উপরে 15% ভ্যাট কাটলে হয় 60,000 টাকা। 60,000 আর 4 লক্ষ, 4 লক্ষ 60,000 আর 40,000, 5 লক্ষ টাকা। 5 লক্ষ থেকে 10,000 বিয়োগ করলে 4 লক্ষ 80,000কে 10 দিয়ে ভাগ, 48,000 টাকা। কথাগুলো যে বললাম নিচে লিখে দিয়েছি আমি, ওগুলো দেখে নিতে পারো। ক্রয়মূল্যের সাথে ভ্যাট যোগ, সংস্থাপন যোগ আর ভগ্নাবশেষ বিয়োগ করে যা হবে তাকে 10 দিয়ে ভাগ। একটু দ্রুত বলেছি, সময় সেভ করতে হবে, ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে। সরলরৈখিক পদ্ধতিতে অবস্থায় ধার্যের আর্থিক বিবরণীতে প্রভাব ফেলবে। সম্পত্তি মূল্য হ্রাস পাবে, মুনাফা বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এখানে এই 1 এবং 3 সঠিক উত্তর। মুনাফা বৃদ্ধি পাবে না, অবশ্যই ধার্যগুলো তো মুনাফা কমে, বৃদ্ধি পাবে কেন? মাঝখানেটা ঠিক না। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত? এই তথ্যের আলোকে এখানে 10 বছর দেওয়া আছে না, 200% ভাগ 10, 20% হবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার নিয়ম হচ্ছে 200%কে, অর্থাৎ 200কে 10 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব। মানে 100 দিয়ে গুণ না, 200কে 10 দিয়ে ভাগ করে যা তাই। আর যদি সরলরৈখিক বলতো তাহলে 100কে 10 দিয়ে ভাগ। একটু মনে রাখবো। মেশিন 1 লক্ষ টাকায় কিনেছে, 10 বছর আয়ুষ্কাল, ভগ্নাবশেষ মূল্য এত। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত? আচ্ছা, 20% হারে 1 লক্ষ টাকার উপরে প্রথম বছর হবে 20,000 টাকা, 20,000 টাকা বিয়োগ করে থাকে 80,000, তার উপরে আবার দ্বিতীয় বছরের অবচয় হবে 80,000-এর 20% 16,000 টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই বাদ দিয়ে তারপরে কাটতে হয়, আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ যায় না। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় যে বিবেচনা করা হয় না তা হলো, এখানে এই যে সম্পত্তির উপর জমাকৃত অবচয়ের পরিমাণ, ওইটা বিবেচনা করা হয় না, উপরে 3টা বিবেচনা করা হয় সরলরৈখিকে। আজকের আলোচনার শেষ প্রশ্নটি লক্ষ্য করি। একটি সম্পদের আয়ুষ্কাল 8 বছর হলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কত? হার কত? 100% ভাগ 8। 100কে 8 দিয়ে ভাগ করতে হবে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের হার সমান 100 ভাগ আয়ুষ্কাল, আর ক্রমহ্রাস মানে হচ্ছে 200 ভাগ আয়ুষ্কাল। বিষয়টি মনে রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। অনেকগুলি প্রশ্ন আলোচনা করলাম, 200টা প্রশ্ন কম না। তো এগুলি যদি আশা করি শিক্ষার্থীরা দেখে তাহলে যেভাবে প্রশ্ন আসুক পারবে ইনশাল্লাহ।